Technology. So today's topic is preposition or appropriate preposition part 1. এখন আজকে আমরা কি কি জিনিস পড়বো, প্রিপোজিশনের কিন্তু সবকিছু পড়া হয়ে যাবে আজকে। মানে প্রিপোজিশন কি টাইপস, এক্সাম্পলস, প্রিপোজিশনাল ফ্রেজ যেটা সেটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হিসেবে, প্রিপোজিশন সার্কেল যেটা, পজিশন অফ প্রিপোজিশন, ইউজ অফ প্রিপোজিশন মানে প্রিপোজিশন জড়িত অনেক কিছু, আর কোয়েশ্চেন ফ্রম প্রিপোজিশন ইন মেডিকেল অ্যাডমিশন টেস্ট। আজকের নোটটা আজকে কেন নোট করতে বলছি, খাতা কলম নিয়ে কেন বসতে বলছি, কারণ আজকের মানে আগামীকালকে যে এক্সামটা নেওয়া হবে সেটা আজকের পড়ানোর উপরই হবে। দেখা যাবে যে আমি অনেক কিছু ভাঙা ভাঙা পড়াবো, তো এটা তোমাকে নোট করে রাখতে হবে, তাহলেই তোমার মনে থাকবে। ওকে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমরা কি পড়বো, দেখো হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এক্সাম্পলস, শর্টকাট টেকনিক্স আমি কিছু দিয়ে দিব। শর্টকাট টেকনিক্স বা রুলস যেটাকেই বলো, আসলে দুইভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি পড়াবো। একটা হচ্ছে শর্টকাট টেকনিক, আর আরেকটাকে আমি বলবো হচ্ছে পেয়ার করে। অনেকগুলো আছে যেগুলো একই রকম অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রিপোজিশন, একই রকম ওয়ার্ডস কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিফারেন্ট ডিফারেন্ট বসে, ওইটা একটা পেয়ার করব, মানে পেয়ার করে পড়বো। আর একটা হচ্ছে আজকে শর্টকাট টেকনিক। সো শর্টকাট টেকনিকটা আজকে পড়াই দিব, summary of the whole class. Okay, so let's jump on to our studies. Preposition কথাটাতেই বোঝাচ্ছে প্রি মানে কি পূর্বে, আর পজিশন মানে অবস্থান, তাই না? সো প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড ইউজড টু লিঙ্ক। আমরা কিন্তু এই সংজ্ঞাটা কিন্তু অন্যান্য গুলোর যদি নাও লাগে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এটা কি করে, লিঙ্ক বা কানেক্ট করে নাউন প্রোনাউনকে আরেকটা ওয়ার্ডের সাথে, আরেকটা ওয়ার্ডের সাথে, একটা সেন্টেন্সে আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্ট করছে কি, নাউন বা প্রোনাউনকে। খেয়াল করো, নাউন বা প্রোনাউনকে। এখন কমন কিছু পজিশন আছে, আমি কিছু এক্সেপশনাল পজিশনও পড়াবো, এজন্য এখন কমন পজিশনটা দেখতেই হবে আমাদেরকে। সো কিছু কমন পজিশন আছে। প্রিপোজিশনস আর ইউজুয়ালি বা নর্মালি প্লেসড ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ নাউন্স। বেশিরভাগ ক্ষেত্রে নাউন বা প্রোনাউনের ডিরেক্টলি আগে বসে। কোথায় বসে? ডিরেক্টলি আগে বসে প্রিপোজিশন। খেয়াল করো, এখানে দা বা দাটা না দিলেও চলতো, বা দা বাদ দিয়ে তুমি চিন্তা করে দেখো, হি স্যাট অন দ্য চেয়ার। চেয়ার কি একটা নাউন? তো এরকম নাউন, বা দেখো দ্য ক্যাট জাম্পড অফ দ্য কাউন্টার, কাউন্টার একটা নাউন। বা শি ওয়াজ হাইডিং আন্ডার দ্য টেবল, টেবল একটা নাউন। এই টেবলের সাথে শি মানে আন্ডার, এই জিনিসটা শি ওয়াজ হাইডিং কে টেবলের সাথে যুক্ত করছে, দ্য ক্যাট জাম্পড কে কাউন্টারের সাথে যুক্ত করছে এই অফটা। সো নর্মাল পজিশন, এটা কিন্তু নর্মাল। আমরা অ্যাবনর্মাল পড়তে গেলে কিন্তু এটা আমাদের বুঝতে হবে, আগে নর্মালটা বুঝো। ওকে, very very important to know, preposition does not come before verb, adjective, adverb, conjunction বা interjection. প্রিপোজিশন এইসবের ক্ষেত্রে সাধারণত নর্মাল কেসে দেখো, কখনোই প্রিপোজিশন কিন্তু ভার্বের আগে বসবে না, অ্যাডজেক্টিভের আগে বসবে না, অ্যাডভার্বের আগে বসবে না, কনজাংশনের আগে বসবে না, ইন্টারজেকশনের আগে বসবে না। প্রিপোজিশন হ্যাজ অবজেক্ট, মানে কি অবজেক্ট, এই অবজেক্টে কি, হি স্যাট অন দ্য চেয়ার, এখানে সাবজেক্ট হচ্ছে স্যাট, সরি হি, স্যাট হচ্ছে ভার্ব, অন হচ্ছে প্রিপোজিশন, আর এই চেয়ার যেটা সেটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন। আমি যদি পুরোটা বলি অন দ্য চেয়ার, এই অন দ্য চেয়ারের চেয়ারটা কি অবজেক্ট, প্লাস এটা নর্মালি এমনি সেন্টেন্সের মধ্যেও কি এটা একটা অবজেক্ট না? আর অবজেক্ট মানেই কি নাউন বা প্রোনাউন, তাই না? আমরা তো জানি সেটা, আমরা নাউন প্রোনাউন ফার্স্ট ক্লাসেই পড়েছি, অবজেক্ট মানেই হচ্ছে নাউন বা প্রোনাউন। তাহলে হি স্যাট অন দ্য চেয়ার, এখানে অনটা কি করছে, চেয়ার, এবং হি স্যাট সে বসলো কোথায়, এই দুটাকে কানেক্ট করছে। ফার্স্ট অফ অল নাউনের আগে প্রিপোজিশনটা বসেছে, এবং কখনোই কোনো সেন্টেন্সেই আমরা দেখি নাই যে সে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা কনজাংশন বা ইন্টারজেকশন আগে বসবে। কেন? কারণ প্রিপোজিশন অলওয়েজ তার অবজেক্টকে ফলো করে বা অবজেক্টের আগে বসে। তো অবজেক্ট কি নাউন হয়, এজন্য কখনো সে বাকিগুলোর আগে বসবে না। সো পজিশন, নর্মাল পজিশনটা কিন্তু আমাদের লাগবে, বিকজ আমরা দেখা যায় যে অনেক সময় গন্ডগোল লাগে। গন্ডগোল কি, ওটা আমি যখন এক্সেপশনালটা পড়বো তখনই বুঝবো। ওকে, টাইপস অফ প্রিপোজিশনে চলে যাই। আমরা ছোটবেলায় এই আমার মনে হয় টাইপসটা পড়ছি, আমাকে একটু জানাও তোমরা কি আসলে টাইপসগুলো
পড়ছো নাকি, মানে বা মানে এই রিসেন্টলি কি তোমরা আসলে টাইপস গুলা পড়ছো, বা এইচএসসির জন্য কি টাইপস গুলা পড়া হয়েছে তোমাদের কারো? মানে দেখা যায় যে বেশিরভাগ টাইমেই দেখা যায় যে আমি টাইপস কিন্তু দিয়ে স্টার্ট করি, বিকজ একটা জিনিস আমি সুন্দর করে না শুরু করলে আমার কাছে কেমন জানি খুঁতখুত লাগে। বাট টাইপস এগুলো মোটামুটি পারার মতো। সেটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। তো টাইম দিয়ে আমরা বুঝতেছি কি সময়, তার মানে কি আমাদের ওয়েন কখন বা কবে, এটার উত্তরে আমরা যে অ্যান্সারটা পাবো তার আগে কি বসবে, তার আগেই কিন্তু বসবে প্রিপোজিশন। প্রিপোজিশন অফ টাইম তাহলে শোজ দ্য রিলেশনশিপ, মানে ওই কখন বা কবে ওই ওটার উত্তর দিচ্ছে, তাহলে সেটাই কি হয়ে গেল, রিলেশনশিপ অফ টাইম বিটুইন দ্য নাউন্স টু দ্য আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। এখন খেয়াল করো, অন, অ্যাট, কোথায়, মানে অন, অ্যাট, এগুলা, ইন, এগুলা, এই তিনটা জিনিস কিন্তু প্রিপোজিশন অফ টাইমেও বসে আবার প্রিপোজিশন অফ প্লেসেও বসে। তাহলে খেয়াল করি কেমনে বসলো। হি স্টার্টেড ওয়ার্কিং অ্যাট 10 AM, সে কাজ করা শুরু করলো কখন, 10টা বাজে। তাহলে এই কখনের উত্তর আসলো না একটা, তাহলে এইটা অ্যাট, এটা এখানে একটা প্রিপোজিশন অফ টাইম। দ্য কোম্পানি কল্ড মিটিং অন 25th অক্টোবর, কবে, অন 25th অক্টোবর আসলো। তারপর ইন, দেয়ার ইজ আ হলিডে ইন ডিসেম্বর, কবে, ডিসেম্বরে, তাহলে এইখানেও ইনটা কিন্তু যোগ হচ্ছে। হি হ্যাজ বিন ইল সিন্স মানডে, আমরা এখন জাস্ট পজিশন পড়ছি, কোনটা কেন বসেছে এটা আমরা পরে বলবো। পজিশন পড়ছি এখন আপাতত। মারিয়াম লিখেছে এইচএসসি এর জন্য এখনো পড়া হয় নাই টাইপস। এইচএসসি এর জন্য আসলে তেমন একটা লাগে না, আমার আমার নিজেরই মানে তেমন এইচএসসি বা মেডিকেল কখনোই লাগে না, বাট তুমি একটা জিনিস যখন পড়বা উচিত ভালো করে পড়া আর কি, আমার ধারণা। এজন্য আর তাছাড়া এগুলো সবই কিন্তু আমরা ছোটবেলা পড়েই আসছি, তাই না? প্রিপোজিশন যখন ছোটবেলা পড়ছি তখন অবশ্যই টাইপস পড়ছি। আমার তো মনে আছে টাইম, প্লেস, ডিরেকশন এভাবে পড়তাম যে, আর অ্যাডভার্বও এরকম ছিল। সো আচ্ছা, তাহলে আরেকটা টাইপ কি পেলাম আমরা, প্রিপোজিশন অফ প্লেস অ্যান্ড ডিরেকশন। তাহলে প্লেস মানে কি জায়গা, ডিরেকশন মানে কি দিক, তাহলে প্রশ্ন কি হবে, ওয়ার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন। এই প্রশ্নের উত্তরে আমরা যেটা পাবো সেটা কিন্তু হবে কি প্রিপোজিশন। খেয়াল কইরো, কেননা দেখা যায় যে অনেক সময় প্রিপোজিশন টাইপের একটা ওয়ার্ড বসায় দেয়, এটা কি অ্যাডভার্ব নাকি আমরা বুঝি না। অ্যাডভার্ব নাকি এটা কেন বুঝবো না। হি ইজ অ্যাট হোম, খেয়াল করো, সে এখন কোথায়, বাসায় না। হোম কি একটা অবজেক্ট, এটা কি একটা নাউন, এটা কি প্রিপোজিশনের আগে বসছে, নর্মাল ইউজের উপর পড়ে, তাহলে এখানে অ্যাডটা কি কখনো অ্যাডভার্ব বা অন্য কিছু আমরা বসাবো, তাই না? এটা তো বুঝাচ্ছে এখন। নর্মাল পজিশন এজন্যই লাগবে, কেননা দেখা যায় যে অনেক সময় একটা ওয়ার্ড দিয়ে দিল, একটা সেন্টেন্স দিয়ে দিল, ওখানে প্রিপোজিশন আসলে প্রিপোজিশন হিসেবেই কাজ করে নাই, সেটা না হলে অ্যাডভার্ব হয়েছে, না হলে অ্যাডজেক্টিভ হয়েছে। ওই যে লাস্ট দিনের পরীক্ষায়ও আমাকে অনেকজন আস্ক করেছিল এক কোয়েশ্চেন 2-3টা দিয়ে, যে আপু এটা কেন অ্যাডভার্ব হইলো, এটা কেন প্রিপোজিশন হইলো না, এরকম এরকম কোয়েশ্চেন। তো আমরা যখন সবগুলো পার্টস অফ স্পিচ পড়বো, লাস্ট দিন আমি পুরাটা একবার ঝালাই করে যাব, প্রত্যেকটারই স্লাইড আছে, একটু একটু জিনিস বলে যাব, তাহলে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক দেখো, প্রিপোজিশন অফ প্লেস আমরা কোথায় এবং কোন দিকে প্রশ্নের উত্তর পাবো। আই লিভ অ্যাক্রস দ্য রিভার, ঠিক আছে, কোন দিকে, রিভারের পাশে, মানে অ্যাক্রস দ্য রিভার। দ্য পুলিশ ব্রোক ইনটু দ্য হাউস, তাহলে এখানে কোথায়, ব্রোক ইনটু দ্য হাউস। সো এই টাইপের ওয়ার্ডস যেগুলা, সেগুলা মোস্টলি ওয়ের এবং ইন হুইচ ডিরেকশনের অ্যান্সার দিলে সেটা অ্যাডভার্ব অফ প্লেস হবে। এরপরে আসি প্রিপোজিশন, অ্যাডভার্ব অফ বলতেছি, প্রিপোজিশন অফ প্লেস অ্যান্ড ডিরেকশন। আচ্ছা, এরপর প্রিপোজিশন, আজকে কি আর কেউ আসবা না নাকি? 23 জন হয়েছে মাত্র। ও আচ্ছা, 25 জন হয়েছে। এত ইম্পর্টেন্ট একটা ক্লাস আর আমি এত সুন্দর করে সাজাইছি, বাট ভেরি আনফর্চুনেট। তোমাদের কি মনে হয় ক্লাসগুলো কি বেনিফিশিয়াল হচ্ছে না? আই মিন, তোমরা বলো, তোমাদের যদি, মানে তোমাদের কি মনে হয় ক্লাসগুলো কি শুধু শুধু নেওয়া, বা এটা কি শুধু রিভিশন একটা, মানে নতুন জিনিস কি তোমরা শিখতেছো না? হ্যাঁ, যাই হোক, প্রিপোজিশন অফ এজেন্টস অর থিংস, তাহলে আমরা বুঝতেই পারতেছি এজেন্টস অর থিংস মানে কি, ইন্ডিকেট আ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন নাউন্স অ্যান্ড আদার পার্টস অফ আ সেন্টেন্স। এই জিনিসটা যখন কি, কে, কার, কাকে এরকম প্রশ্নের উত্তর দেয়, মানে
ওই কখন, কবে আর কোথায় বাদে বাকি যে প্রশ্ন মোটামুটি আছে, কি, কে, কার, কাকে, এই টাইপের প্রশ্নের উত্তরে আমরা প্রিপোজিশন অফ এজেন্টস আর থিংস পাবো। দ্য আর্টিকেল ইজ অ্যাবাউট স্মার্টফোনস, পুরাটা দাগানো হয়েছে বাট অ্যাকচুয়ালি কিন্তু শুধু প্রিপোজিশনটার কথাই আমরা বলতেছি, ঠিক আছে। দ্য আর্টিকেল ইজ অ্যাবাউট স্মার্টফোনস, এটা কি নিয়ে, আর্টিকেলটা কি নিয়ে, স্মার্টফোন নিয়ে। সো অ্যাবাউট এখানে একটা প্রিপোজিশন অফ এজেন্টস অর থিংস। হি, আই উইল অলওয়েজ বি হিয়ার ফর ইউ, ঠিক আছে। কার জন্য থাকবা তুমি, আমি কার জন্য থাকবো, তোমার জন্য। সো ফর এখানে একটা টাইপ অফ প্রিপোজিশন, কি, এজেন্টস অর থিংস, মানে অর্থাৎ কোথায়, কবে আর কোন দিকে আর কখন, এই চারটার অ্যান্সার বাদে বাকিগুলোর জন্য যে কোনো কোয়েশ্চেনের জন্য অ্যান্সার পেলে সেটা হয়ে যাবে প্রিপোজিশন অফ এজেন্টস অ্যান্ড থিংস। আর সবসময় খেয়াল করবা নর্মাল রুলের উপর বসে কিনা। অ্যাবাউট স্মার্টফোন, স্মার্টফোন কি একটা নাউন, অর্থাৎ প্রিপোজিশনের একটা অবজেক্ট। এই সেন্টেন্সে আর্টিকেলটা কিন্তু সাবজেক্ট, কখনো প্রিপোজিশন কিন্তু সাবজেক্টের সাথে যুক্ত হবে না, অবজেক্টের সাথে যুক্ত হবে। সো এখানে যেহেতু অবজেক্টের সাথে প্রিপোজিশনটা বসেছে, মানে কি অবজেক্ট আছে প্রিপোজিশনটার, তাহলেই তখন এটাকে আমরা কি বলবো, প্রিপোজিশন বলবো। অন্যথায় এটা কিন্তু অ্যাডভার্ব বা অন্য কোনো পার্টস অফ স্পিচও হতে পারে, ঠিক আছে। ওকে, আই লিভ বিসাইড দ্য রিভার, আমি রিভারের পাশে বাস করি, এটা কি কারেক্ট? কেন কারেক্ট হবে না, কারেক্ট তো। আই লিভ অ্যাক্রস, আচ্ছা, অ্যাক্রস বিসাইড, হ্যাঁ আমি এগুলো তোমাদেরকে এই যে প্রিপোজিশন সার্কেল যখন পড়াবো তখনই ক্লিয়ার হবে, এখন তো মাত্র টাইপসে যাচ্ছি, টাইপসটা তো আমি দ্রুত শেষ করে দিচ্ছি, আস্তে আস্তে তোমাকে এই যে বিসাইড, অ্যাক্রস প্রত্যেকটার পার্থক্য করে আমি তোমাদেরকে বুঝাবো, সমস্যা নেই। ওকে, সো এরপরে আসি যে টাইপ অফ প্রিপোজিশন, লাস্ট একটা টাইপ, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। মাথা ঠান্ডা রেখে কোয়েশ্চেন দেখবা, ফ্রেজাল প্রিপোজিশন বলতেছে নাকি প্রিপোজিশনাল ফ্রেজ বলতেছে, কেননা দুইটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। হোয়াট ইজ ফ্রেজাল প্রিপোজিশন আর হোয়াট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। দুইটা ওয়ার্ড একটু খাতার মধ্যে লিখো, তারপরে দেখো কোনটাতে প্রিপোজিশন আগে আগে লেখা আছে। ফ্রেজাল প্রিপোজিশনে ফ্রেজাল ওয়ার্ডটা আগে, প্রিপোজিশন পরে, আর প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে প্রিপোজিশন ওয়ার্ডটা কিন্তু আগে। যে ক্ষেত্রে মানে কি প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি প্রিপোজিশন যুক্ত ফ্রেজ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ একটা গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেইনিং আ প্রিপোজিশন। প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু প্রিপোজিশন শব্দটা আগে, তার মানে কি সেই ফ্রেজটার মধ্যে প্রথমে কি থাকবে, প্রিপোজিশন থাকবে, প্রথমে কি থাকবে, প্রিপোজিশন থাকবে। আর নাউন অর প্রোনাউন থাকবে, অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন, প্রিপোজিশনটার একটা নিজস্ব অবজেক্ট থাকবে, সেটা অবশ্যই নাউন প্রোনাউন হবে। অ্যান্ড এনি মডিফায়ার্স অফ দ্য অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটাকে মডিফাই করার জন্য যে কোনো একটা ওয়ার্ডই থাকতে পারে। যেমন অন দ্য বাথরুম ফ্লোর, এখানে ফ্লোরটাকে মডিফাই করছে বাথরুম, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি এখানে অবজেক্ট কোনটা, ফ্লোর কিন্তু, ঠিক আছে। এখন প্রিপোজিশনাল ফ্রেজ, এই পয়েন্টটা, এই বুলেট পয়েন্ট একটু খেয়াল করো। প্রিপোজিশনাল ফ্রেজ উইল বিগিন উইথ আ প্রিপোজিশন অ্যান্ড এন্ড উইথ আ নাউন, প্রোনাউন, জিরান্ড অর ক্লজ, দ্য অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন। অবজেক্ট আমি অলরেডি ক্লিয়ার করে দিলাম, তাই না। অবজেক্ট কি হবে, নাউন বা প্রোনাউন হবে। এখানে বলছে জিরান্ড অথবা ক্লজ, জিরান্ড কি জিনিস সেটাও আমরা কিন্তু নাউনই জানি, আর ক্লজ, ক্লজের শেষ পোর্শনটা অবশ্যই নাউনই হবে, তাহলে অবজেক্ট হিসেবে সেটা কাজ করবে। এই জায়গায় আর কোনো কোয়েশ্চেন আছে কারো? তাহলে তার মানে কোনো একটা ফ্রেজ আমরা দেখলাম, এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি প্রিপোজিশনাল ফ্রেজ। যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাহলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, চোখ বন্ধ করে বসাই দিব। এখন আমি আরেকটা কথা বলেছি, কি ফ্রেজাল প্রিপোজিশন, কথাটা কি বলেছি, ফ্রেজাল প্রিপোজিশন মানে সেই প্রিপোজিশনটা ফ্রেজের মতো, অর্থাৎ প্রিপোজিশনই সেটা নর্মাল কোনো ফ্রেজ না, কিন্তু সেটা ফ্রেজের মতো, অর্থাৎ কি দুইটা বা তিনটা ওয়ার্ড নিয়ে যুক্ত। ইন ফ্রন্ট অফ, অ্যালং উইথ আ ভিউ টু, এগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরই আরেকটা নাম হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু ডিফারেন্ট জিনিস। তাহলে এটা যেহেতু একটু গন্ডগোল লাগতে পারে, তোমাদের কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, হোয়াট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্ড হোয়াট ইজ ফ্রেজাল প্রিপোজিশন? সাধারণত কি প্রিপোজিশনাল ফ্রেজের প্রিপোজিশন কথাটা আগে আছে, এজন্য আমরা ফ্রেজ যেটা পাবো সেখানেও প্রিপোজিশন আগে বসবে। আচ্ছা,
আমাকে একটু জানাও তোমাদের এই জিনিসটা কারেক্ট হয়েছে কিনা। এখন আমরা একটা মানে আরেকটু ডিফারেন্ট কিছু দেখবো, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ দুইটা ভাবে বসতে পারে। একটা পুরোটা মিলে এটা যেমন একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভও হতে পারে, আবার একটা অ্যাডভার্বও হতে পারে। এখন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হিসেবে কাজ করলো সে, কখন অ্যাডজেক্টিভ বলবো আর কখন অ্যাডভার্ব বলবো। অ্যাডজেক্টিভ বলবো যখন কোয়েশ্চেন করব হুইচ ওয়ান, কোনটা, সেটার উত্তর আসবে দ্য বুক অন দ্য বাথরুম ফ্লোর ইজ সোলেন ফ্রম শাওয়ার স্টিম, তাই না? বইটা কোন, কোন বইটা, কোন বইটার প্রশ্নের উত্তর আসছে বাথরুম ফ্লোরে যে বইটা, সে বইটা সোলেন ফ্রম শাওয়ার স্টিম। তাহলে অপশনে যদি প্রিপোজিশনাল ফ্রেজ, এটা তো আমরা বুঝতেই পারতেছি অন দিয়ে শুরু, অবজেক্ট আছে, অবজেক্টের মডিফায়ার আছে, মডিফায়ার কিন্তু সবসময় নাও থাকতে পারে, এখানে আছে, যাই হোক ভালো আমরা বুঝতেই পারছি এটা কি, এটা একটা ফ্রেজাল প্রিপোজিশনাল ফ্রেজ। অপশনে প্রিপোজিশনাল ফ্রেজই নাই, এবার তো তুমি কি আল্লাহ এটা কি হবে, এখন তো আমি বুঝতেছি না। এটা তখন কি হবে, এই ওই প্রিপোজিশনাল ফ্রেজটাকে তুমি হুইচ ওয়ান, কোনটা দিয়ে প্রশ্নের উত্তরে যদি অ্যান্সার পাও তাহলেই হবে সেটা একটা অ্যাডজেক্টিভ। এখানে আমরা হুইচ ওয়ান মানে কোন বইটা যেটা বাথরুম ফ্লোরে অবস্থিত সেই বইটার কথা বলতেছি, হুইচ বুক, আমরা কোয়েশ্চেনের অ্যান্সার পাচ্ছি। আর এখানে বুক কিন্তু কি, বুক হচ্ছে একটা সাবজেক্ট, খেয়াল করো সাবজেক্ট কিন্তু কখনো প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ইউজ হবে না। এখানে কি ফ্লোর কিন্তু অবজেক্ট, ঠান্ডা মাথায় দেখবা কোয়েশ্চেন। ওকে, এখন প্রিপোজিশনাল ফ্রেজ আবার বললাম কি অ্যাডভার্ব হিসেবেও হতে পারে। তো আমরা জানি কোনটা, কোন বই বা কোন জিনিস বা হুইচ ওয়ান, ফ্রেজাল প্রিপোজিশন আরেকবার বলেন। আচ্ছা, ওইটা আলাদা কেন, ফ্রেজাল প্রিপোজিশন আলাদা কেন হবে, কারণ ওইটা কোনো ফ্রেজই না আসলে, মানে ওইটা ফেক ফ্রেজ। ধরো অ্যালং উইথ আ ভিউ টু, এই টাইপের যে ওয়ার্ডগুলো, অর্থাৎ আমরা যে সাধারণত কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি একটা হয় না, ওখানে কি নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব এগুলোর সাথে একটা প্রিপোজিশন বসে। তো ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পুরাটাকে আমরা বলতেছি না একটা প্রিপোজিশন, আমরা ওই পুরাটাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতেছি না, কিন্তু ওটাকে কি আমরা ফ্রেজ বলতেছি না। বাট ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, তাই তো? তো ওইটা একটা শব্দগুচ্ছ ঠিক আছে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি পুরাটা মিলে একটা প্রিপোজিশন, এজন্য ফ্রেজাল প্রিপোজিশন হচ্ছে আসল কথায় ফ্রেজাল প্রিপোজিশন মানেই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর প্রিপোজিশনাল ফ্রেজ মানে আসলেই সে একটা ফ্রেজ, অর্থাৎ সে শুধু শব্দগুচ্ছ না, সে আসলেই শব্দগুচ্ছ হিসেবেই বাক্যে বসছে, কিন্তু সেটা প্রিপোজিশন জনিত একটা ফ্রেজ যার আগে বসবে প্রিপোজিশন। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা আবার এই প্রিপোজিশনাল ফ্রেজের অ্যাডজেক্টিভটা পেলাম হুইচ ওয়ান প্রশ্নের উত্তরে, আর অ্যাডভার্ব পাবো হাউ, ওয়েন, ওয়্যার, এই প্রশ্নের, এই তিনটা প্রশ্নের উত্তরে। হাউ মানে কেমনে, তাই তো? ফ্রেডি ইজ স্টিফ ফ্রম ইয়েস্টারডেজ লং ফুটবল প্র্যাকটিস। স্টিফ মানে কি শক্ত হয়ে গেছে, বা আমাদের যে মাসেল স্টিফ করে মানে কি মাসেল মানে মাংস, কি বলবো, যে ব্যথা ব্যথা করে মানে হচ্ছে কি ওই জায়গাটা যে নাম্ব হয়ে যায় শক্ত হয়ে, ওইটাকে বোঝাচ্ছে। তাহলে হাউ ডিড ফ্রেডি গেট স্টিফ ফ্রম, এটা তো আমরা, আমার কোনো সন্দেহ নাই যে ফ্রম দিয়ে শুরু হচ্ছে, এটা একটা প্রিপোজিশন। এর ফুটবল প্র্যাকটিস, এই ফুটবল প্র্যাকটিসটা কি একটা হচ্ছে কি বলবো, এটাকে একটা অবজেক্ট। আর ইয়েস্টারডে ইজ লং, এই যে এই জিনিসটা কি হবে এখানে, এই জিনিসটা হচ্ছে মডিফায়ার্স, তাই না? প্র্যাকটিসটার মডিফায়ার করছে, কিন্তু এইটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে নাকি অ্যাডভার্ব? কি প্রশ্ন? ফ্রেডি ইজ স্টিফ, ফ্রেডি স্টিফ কোনটা, এটার প্রশ্নের উত্তর আসে না, কিভাবে এর প্রশ্নের উত্তর আসে? তাহলে হাউ দিয়ে প্রশ্নের উত্তর আসছে, এজন্যই এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আবার বিফোর ক্লাস জর্জ বেগড হিজ ফ্রেন্ডস ফর আ পেন্সিল, কখন, ওয়েন ডিড, এটার উত্তর আসছে। আবার ফিলিং ব্রেভ উই ট্রাইড দ্য ড্রাগন ব্রেথ বারিটোস অ্যাট টিটোস ট্যাকো প্যালেস, টিটোস ট্যাকো প্যালেস একটা জায়গা আর কি। তো ওয়ার কোথায়, এটার প্রশ্নের উত্তর আসছে। সো কেমনে বা কিভাবে, কোথায়, কখন, এই প্রশ্নের উত্তরগুলা যখন আসবে তখন সেটা অ্যাডভার্ব। আর কোনটা বা কোন বইটা বা কোন জিনিসটা মানে কোন দিয়ে একটা নাউন বসবে, তাই তো? হুইচ বুক, যেমন এটাতে ছিল হুইচ বুক, এরকম কোন টা, কোন জিনিসটা, সেটা বোঝানোর জন্য
হচ্ছে প্রশ্নে যখন উত্তর আসবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আশা করি আমাদের টাইপস অফ প্রিপোজিশন ক্লিয়ার। টাইপস অফ প্রিপোজিশন দিয়ে এবং আমরা কমন পজিশন গুলো বুঝতে পারছি। অর্থাৎ একটা প্রিপোজিশন আমরা দেখলেই চোখ বন্ধ করে প্রিপোজিশন দাগায় দিব না, কি খেয়াল করব ওইটার কিছু জিনিস আছে নাকি সেটা খেয়াল করবো। অর্থাৎ ওইটার একটা অবজেক্ট লাগবে বা নাউন লাগবে, সেটা সেরকম একটা অবজেক্ট বা নাউন আমি পেলাম নাকি, তারপরে সে অবজেক্ট বা নাউন মানে কি সেটা না সাধারণত নাউনের সামনেই বসে, নাউনের সামনে বসলো নাকি, আবার ভার্বের সামনে বসে গেল, তারপরে তো আমার এটা হবে না প্রিপোজিশন, তাই না? তাহলে সেটা অন্য কিছু হবে, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে অ্যাডজেক্টিভ, যে কোনো কিছু হতে পারে, বাট খেয়াল রাখতে হবে। ওকে, সো এটা শেষ। এরপরে আমরা ঢুকে যাই আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে প্রিপোজিশন সাইকেল। হ্যাঁ, প্রিপোজিশন সার্কেল, সার্কেল সার্কেল বৃত্ত। এই বৃত্তের মাধ্যমে প্রিপোজিশন আমার মনে হয় আমরা সবাই পড়েছি। 10 মিনিট স্কুলের অনেক ভিডিও আছে। 10 মিনিট স্কুলের মানে আয়মান সাদিকের ফেভারিট একটা জিনিস হচ্ছে প্রিপোজিশন সার্কেল, অনেক সুন্দর করে বুঝায়ও। তো এই প্রিপোজিশন সার্কেল দিয়ে মোটামুটি অনেক প্রিপোজিশন পড়া যায়। আমি প্রায় এখানে সম্ভবত 33টা প্রিপোজিশন দিয়ে দিয়েছি। 33টা প্রিপোজিশন হয়তো কোনো জায়গায় 10টা পেলাম, কোনো জায়গায় 15টা পেলাম, কিভাবে কিভাবে পড়ানো যায় আমি আর পার্থক্য করে করে আমি 33টা এখানে অ্যাড করেছি। সো তোমাদের বোঝার জন্য এখন এই প্রিপোজিশন গুলা এই সার্কেলের মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাবে কোনটা কিভাবে বসে সেটা। ফার্স্টে খেয়াল করো, এটা একটা সার্কেল বা বৃত্ত। বৃত্তের সারফেসের ঠিক উপর, ঠিক সারফেসের সাথে কোনো বস্তু থাকলে, অর্থাৎ বস্তুকে স্পর্শ করে বস্তুর উপরে থাকলে, মানে কি কোনো সারফেসকে স্পর্শ করে কোনো একটা বস্তু আছে, তাহলে সেখানে হবে কি অন। দ্য বুক ইজ অন দ্য টেবল। টেবলকে স্পর্শ করে বইটা আছে না, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবল। অন এখানে কি হলো, একটা প্রিপোজিশন। এরপরে কোনো একটা বস্তু, সেটা ধরো একটা অন্য জায়গায় ছিল, সেখান থেকে আমি সরিয়ে বা লিফট করে বা উঠিয়ে বা যে কোনো ভাবে আমি ওইটা আরেকটা বস্তু বা আরেকটা সারফেসের উপরে রাখলাম। কোনো একটা বস্তুকে মুভমেন্টের সাহায্যে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় রাখলাম, সে আরেকটা সারফেসের উপরে রাখলাম, সেখানে হবে কি অন টু। মানে কি মুভিং অবজেক্ট সারফেসে আসলে, হি লিফটেড দ্য ক্যাট অন টু দ্য টেবল। ধরো ক্যাটটা সোফার মধ্যে বসা ছিল, সে কি করলো, ওই ক্যাটটাকে টেবিলের উপরে রাখলো। বৃত্তটাকে আমরা একটা টেবিল চিন্তা করি, বুক ইজ অন দ্য টেবিল, ক্যাট ওয়াজ অন দ্য সোফা, হি লিফটেড দ্য ক্যাট অন টু দ্য টেবিল। এবার আশা করি এই দুইটা জিনিস ক্লিয়ার। সব প্রিপোজিশন কি অ্যাপ্রোপ্রিয়েটলি সার্কেলটা দিয়ে করা যায়? প্রিপোজিশন সার্কেল এখানের অনেক গুলা বেসিক্যালি বুঝানো কি জন্য, বেসিক্যালি বুঝানো সেই প্রিপোজিশনটা কিভাবে বসছে তার উপরে, তাই না? মানে এই প্রিপোজিশনটার অর্থটা আমরা বুঝতে চাচ্ছি প্রিপোজিশন সার্কেলের মাধ্যমে। কিন্তু আমরা যখন টাইপস পড়েছিলাম, তুমি কি খেয়াল করেছো এই অন, অ্যাট, ইন এগুলো কিন্তু প্রিপোজিশন অফ প্লেসেও ছিল, প্রিপোজিশন অফ টাইমেও ছিল। তো সব ক্ষেত্রে কি এই অনটা মানে এরকমই বসবে কোনো সারফেসের উপরে? যখন সময় বলবো, সময়ের কি কোনো সারফেস আছে? না। এরকম কয়েকটা জিনিস আছে যেগুলো ব্যতিক্রম, সেগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাই দিচ্ছি। তার মানে সব অবশ্যই ক্লিয়ার হবে, সব প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট সার্কেলটা দিয়েই করা যাবে না, কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েটলি এই সার্কেলটা দিয়ে তুমি প্রত্যেকটা প্রিপোজিশন কিভাবে বসে বুঝতে পারলা। এখন তোমাকে যদি একটা সেন্টেন্স দিয়ে দিল, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, তুমি নর্মালি অনও দিন দেখলা, অন টুও দেখলা, তুমি এখন কোনটা দেখাবা? বিকজ তুমি যেন সার্ফেসের উপরে থাকলে সেটা অন হয়, আর কোনো একটা জিনিস মুভমেন্টের মাধ্যমে এক সার্ফেস থেকে আরেকটা সার্ফেসের উপরে আসলে সেটা অন টু হয়। তোমার এটা কি আর কোয়েশ্চেন থাকবে? বা হি লিফটেড দ্য ক্যাট অন দ্য টেবল, এটা কি কখনো অন দিবা? না, অন টু দিবা। এরকম তোমার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা দিয়ে প্রায় 90%ই ক্লিয়ার হয়ে যায় আসলে। দুইটা মাত্র গেল না? আচ্ছা, তারপরে আসি উপরে, মানে সারফেস না, উপরে কোনো জিনিস থাকলে সেটাকে অ্যাবভ বা ওভার দুইভাবে আমি প্রকাশ করতে পারবো। কিন্তু কোথায় অ্যাবভ বসবে আর কোথায় ওভার বসবে? অ্যাবভ বসবে যখন কোনো একটা জিনিস ঠিক উপরে স্থির আছে, স্থির থাকলে সেটাকে আমরা কি বলবো? অ্যাবভ। দ্য লাইট ইজ অ্যাবভ মি, আমার উপরে লাইটটা তো স্থির, তাই না? এবারে দেখি ওভার, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার মি, প্লেনটা উড়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু উড়ছে, সেটা একটা মুভমেন্ট পাচ্ছে, এটা গতিশীল, তাহলে স্থির বস্তুর জন্য অ্যাবভ বসে আর গতিশীল বস্তুর জন্য ওভার বসে।
এই দুইটাতে কোনো সন্দেহ আছে? এখন যদি তোমাকে সরি এখন যদি তোমাকে যে কোনো কিছু একটা বলি যেটা গতিশীল, ধরো দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ মি, তুমি কি অ্যাবাভ দিবা না ওভার দিবা? এখন তো কোনো কিছু সন্দেহ করার মতন কিছু নাই, পারবা। মোরসালিন আসসালামু আলাইকুম আপু, লেট হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এখন থেকে আর কোথাও যাওয়া যাবে না, বিকজ আমরা মাত্র আসল পড়ায় মাত্র শুরু করলাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুইটা থেকেই প্রশ্ন আসে। এবার দেখি কোনো কিছু মানে ধরো সাপোজ একটা বুলেটটা ঠিক বৃত্তের ভিতর দিয়ে ভেদ করে গেল। তো এই ক্ষেত্রে কি হবে? থ্রু, অ্যাক্রস, অ্যালং। আপু আমি তো তিনটা জিনিস দিয়েছি না? এখন অনেক জায়গায় বলবে তিনটা জিনিস সেম, ঠিক আছে, তিনটা জিনিস সেম, হয়তো অপশনে যে কোনো একটা থাকবে, কিন্তু তিনটা জিনিসের মধ্যে স্লাইড একটা ডিফারেন্স আছে। আমি চাই তোমরা সেটা জিনিস যেটা সেটা মুভমেন্ট করলেই হলো, জিনিসটাকে মুভমেন্ট করলেই হলো। ফ্যান নিজে তো মুভ করতেছে, সেটা যদিও স্থির অবস্থায় আছে কিন্তু সেটা তো মুভ করছে, তাই না? ওকে, সো থ্রু, অ্যাক্রস আর অ্যালং, এই তিনটের মধ্যে একটা স্লাইড ডিফারেন্স আছে। থ্রু যখন আমরা ইউজ করব 3D কোনো জিনিসের জন্য, অর্থাৎ যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাই আছে। আমি সাইকেল চালাচ্ছি থ্রু দ্য উডস মানে কি? বনের মধ্যে গাছপালা থাকে, গাছপালার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাই আছে না? তো সাধারণত এজন্য এই ক্ষেত্রে আমরা থ্রু দিব। কিছু ক্ষেত্রে তিনোটাই সেম আসলেই, বাট এদের মধ্যে খুবই স্লাইড একটা পার্থক্য। অ্যাক্রস আমরা ইউজ করি সাধারণত 2D র ক্ষেত্রে। আই ওয়াক অ্যাক্রস দ্য পার্কের সাধারণত আমরা চিন্তা করি কোনো উচ্চতা নাই, দৈর্ঘ্য আর প্রস্থ আছে, আমরা হাঁটতেছি, তাহলে সেটা কি অ্যাক্রস হবে। অ্যালং, লিনিয়ার কোনো ডিরেকশন, অর্থাৎ সোজা বরাবর কোনো ডিরেকশন বোঝানোর জন্য, লিনিয়ার ডিরেকশন বোঝানোর জন্য অ্যালং। আই ওয়াক অ্যালং দ্য রোডটা আমরা সোজা, বা অ্যালং দ্য পাথ সেটাকে আমরা সোজা ভাবি। তাহলে থ্রু, অ্যাক্রস, অ্যালং তিনোটাই সেম, কোনো একটা জিনিসকে ভেদ করে চলে যাওয়া, কিন্তু এই তিনোটা ওয়ার্ডই আবার একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে একটা থ্রু যেটা 3D বস্তুর ক্ষেত্রে, মানে সেটার অবজেক্টটা কি হবে? 3D বস্তু হবে, সহজ কথা, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। অ্যাক্রসের ক্ষেত্রে 2D হবে, আর অ্যালং এর ক্ষেত্রে লিনিয়ার। এখন আমাকে যদি বলো আই সাইকেল ড্যাশ দ্য রোড তো লিনিয়ার ডিরেকশন, তাহলে আই সাইকেল অ্যালং দ্য রোডও হতে পারে, আবার কি রোডের ধরো দৈর্ঘ্য আর প্রস্থ আছে, অ্যাক্রস দ্য রোডও হতে পারে, ঠিক আছে? এই আপু এইটা আবার রিপিট করেন, কোনটা রিপিট করব তো বুঝলাম না। আচ্ছা, এরপরে দেখি আমি এই পুরা প্রিপোজিশন সার্কেল 33টা পড়ানোর পর আবার রিপিট করব, ঠিক আছে? তুমি যদি এটাই রিপিট করতে বলছো এটা আবার রিপিট হবে, সমস্যা নেই, চিন্তা করো না। এরপরে আবার খেয়াল করি আন্ডার, বিলো, বিনিথ, আন্ডারনিথ। কয়টা শব্দ বললাম? 4টা। আন্ডার, বিলো, বিনিথ, আন্ডারনিথ, এটা কিন্তু আমরা অহরহ পাই না? এখন খেয়াল করি এই জিনিসগুলা যখন কোনো কিছু নিচে বুঝাবে, কিন্তু সেক্ষেত্রে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডারনিথ দ্য টেবল, দ্য ক্যাট ইজ বিনিথ দ্য টেবল। খুবই স্লাইড পার্থক্য আছে আন্ডার আর বিলোর মধ্যে। আন্ডার হচ্ছে একটু সারফেসের কাছে, আর বিলোটা হচ্ছে লোয়ার দেন আন্ডার। আন্ডারেরও নিচে হবে বিলো, মানে একদম নিচে বোঝাতে। বিনিথ, আন্ডারনিথ এগুলো সাধারণত ইউজ করা হয় ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে। সো এইগুলা হলো আমাদের 11টা। অন, উপরে সারফেসকে টাচ করে গেলে, মুভিং অবজেক্টকে আমি সারফেসে আনলাম। অন টু হলো অ্যাবাভ হচ্ছে কোনো স্থির বস্তু উপরে থাকলে, ওভার কোনো গতিশীল বস্তু উপরে থাকলে। থ্রু, অ্যাক্রস, অ্যালং তিনোটাই কোনো জিনিস ভেদ করে চলে গেল বা বৃত্তের ভেতর দিয়ে গেল, থ্রু, অ্যাক্রস, অ্যালং। কিন্তু থ্রু হতে পারে 3D, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকতে পারে অবজেক্টের, অ্যাক্রস 2D, আর অ্যালং লিনিয়ার ডিরেকশন। নিচে আন্ডার, বিলো, বিনিথ, আন্ডারনিথ, এর মধ্যেও তিনোটাই হচ্ছে কি নিচে বুঝাচ্ছে, কিন্তু আন্ডারেরও নিচে বুঝালে সেটা হচ্ছে বিলো হবে, মানে অনেক নিচে বোঝালে। যাও রিপিটও করে দিলাম। ওকে, এরপরে আরো 11টা দেখি, এখানে আরো 11টা আছে সম্ভবত। টুয়ার্ডস মানে কি? টুয়ার্ড, দিকে। হি ওয়াকড টুয়ার্ড স্কুল, ধরো এটা একটা বৃত্ত, ধরো বৃত্তটাকে এখন কি ধরবো? স্কুল ধরবো। এখানে সবগুলো স্কুল দিয়ে উদাহরণ, বৃত্তটাকে ধরি একটা স্কুল, তাহলে হি ওয়াকড টুয়ার্ড স্কুল মানে স্কুলের দিকে গেল, স্কুলে কি পৌঁছে গেছে? দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবল, চারটার যে কোনো একটাই হতে পারে, কোনো সমস্যা নেই। আন্ডার, বিলো, আন্ডারনিথ, বিনিথ, এজন্যই ডট 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 দিয়েছি, মানে ওই চারটেই আবার লিখতে চাই নাই আর কি। ওকে,
টুয়ার্ডস হচ্ছে দিকে, কিন্তু স্কুলে সে পৌঁছায় নাই, কিন্তু স্কুলের দিকে সে গেল, তাহলে টুয়ার্ডস হবে। টু যদি পৌঁছে যাই, অর্থাৎ একদম স্কুলটার গা ঘেঁষে, অর্থাৎ স্কুলে মাত্র পৌঁছালাম, তাহলে হি ওয়াকড টু স্কুল, স্কুলে পৌঁছে গেছি। ফ্রম থেকে, হি কেম ফ্রম স্কুল, সে স্কুল থেকে বাড়ি গেল। হ্যাঁ, হি কেম হোম ফ্রম স্কুল, এরকম বোঝানো যেতে পারে। ইন, উইদিন, ইনসাইড অফ, ইনসাইড আর অ্যাট ভিতরে, কি কি জিনিস বললাম? ইন, উইদিন, ইনসাইড অফ, ইনসাইড আর অ্যাট, এই পাঁচটার সাথে ধরো হি ইজ ইন দ্য স্কুল, হি ইজ উইদিন দ্য স্কুল, হি ইজ ইনসাইড অফ দ্য স্কুল, হি ইজ ইনসাইড দ্য স্কুল, হি ইজ অ্যাট স্কুল, সবগুলোই হতে পারে, সেটা ভিতরে বোঝাচ্ছে। অ্যাওয়ে ফ্রম মানে কি, সেখানে টুয়ার্ডস তো মানে দিকে, আর অ্যাওয়ে ফ্রম মানে বিপরীত দিকে গেল। হি ওয়াকড অ্যাওয়ে ফ্রম স্কুল, স্কুল থেকে বিপরীত দিকে সে চলে গেল। ইনটু, ইনটু আর আউট অফ দুইটা জিনিস, একটা হচ্ছে বাহির থেকে ভিতরে ঢুকলো, বাহির থেকে ভিতরে ঢুকলে ওয়াকড ইনটু স্কুল, ওয়াকড ইনটু স্কুল বলতে আমি কি বুঝাবো? ওয়াকড ইনটু স্কুল মানে সে স্কুলের গেটের সামনে না, সে স্কুল থেকে, স্কুলের গেট দিয়ে সে ভিতরেও ঢুকে গেছে। আর আউট অফ মানে কি, সে গেট দিয়ে আবার বেরও হয়ে গেছে, মানে সে ভিতরেও ছিল, ভিতর থেকে সে বের হয়েছে, তাহলে আউট অফ স্কুল। আবার একটু খেয়াল করি, টুয়ার্ডস মানে যাচ্ছে, যায় নাই, পৌঁছায় নাই, কিন্তু হি ওয়াকড টুয়ার্ডস স্কুল মানে সে যাচ্ছে স্কুলের দিকে। পৌঁছে গেছে, ধরো গেটের সামনে দাঁড়ায় আছে, হি ওয়াকড টু স্কুল মানে কি, সে হেঁটেই আসছে স্কুলে, কিন্তু গেটের সামনে টোটালি চলে আসছে। ফ্রম, ফ্রম মানে কি, সে হি কেম ফ্রম স্কুল, সে সেখান থেকে ধরো গেট দিয়ে বের হয়ে হাঁটা শুরু করলো স্কুল, বাসার দিকে, তাহলে হি কেম হোম ফ্রম স্কুল, স্কুল থেকে হাঁটা দিয়ে বাসায় চলে গেল। আর ইন, উইদিন, ইনসাইড, ইনসাইড অফ, অ্যাট, এগুলো মানে হচ্ছে ভিতরে, সে স্কুলের ভিতরে এখনো আছে। অ্যাওয়ে ফ্রম বিপরীত দিকে, হি ওয়াকড অ্যাওয়ে ফ্রম স্কুল মানে সে একদম গেটের আশেপাশেও নাই, সে অনেক দূরে এখন চলে গেছে। ইনটু, ইনটু মানে কি, ইন মানে ভিতরে ঢুকলো, তাহলে বাহির থেকে ভিতরে ঢুকলো, গেট দিয়ে ধরো বাহির থেকে হেঁটে স্কুলের ভিতরে ঢুকে গেল। আর আউট অফ, সে স্কুল থেকে গেট দিয়ে বাহিরে বের হয়ে গেল, আউট অফ। তাহলে এখানে আমরা টোটাল পড়লাম আরো 11টা, 22টা প্রিপোজিশন। এর মিনিং আমরা এখন কি জন্য পড়ছি, এগুলো আমরা মিনিং বুঝতে চাচ্ছি, বা প্রিপোজিশনটা অ্যাকচুয়ালি কোন অর্থে ব্যবহৃত হয় সেটা খেয়াল করলাম। আচ্ছা, এরপরে আসি আরো অনেকগুলা, এখানে সম্ভবত আরো 11টা আছে। কি কি খেয়াল করি, এই যে কে জানি আমাকে বললা যে অ্যাক্রসের জায়গায় কি বিসাইড হবে নাকি? তোমার যদি একদম রিভারের গা ঘেঁষে, রিভারের ডিরেক্টলি নেক্সট টু, মানে রিভারের গা ঘেঁষে, প্রশ্নটা কে যেন করেছিলা, রিভারের গা ঘেঁষে যদি তোমার বাড়ি হয় তাহলে সেখানে বিসাইড বসতে পারে। হি লিভস বিসাইড, বিসাইড বলছিলা, হি লিভস বিসাইড দ্য রিভার মানে কি একদমই গা ঘেঁষে, সে ডিরেক্টলি নেক্সট টু। দ্য কার ইজ বিসাইড দ্য সাইকেল, গাড়িটা একদম সাইকেলের গা ঘেঁষে বা পাশে অবস্থিত, ডিরেক্টলি নেক্সট টু। এখন যেটা পড়বো সেটা হচ্ছে বাই। বাই কি, বাই হচ্ছে নেক্সট টু কিন্তু নট ডিরেক্টলি। হি স্যাট বাই দ্য ফায়ার, এখন হি স্যাট ড্যাশ দ্য ফায়ার, বিসাইড দ্য ফায়ার কেন দিব না? তুমি কি একদম আগুনের গা ঘেঁষে বসতে পারবা কখনো? তুমি কিন্তু কখনো আগুনের গা ঘেঁষে বসতে পারবা না, তোমাকে বসতে হলে একটু দূরে বসতে হবে, বাট আগুনের পাশেই তুমি বসছো। তাহলে একটা হচ্ছে ডিরেক্টলি, যদি পাশে, একদম পাশে ডিরেক্টলি বুঝাচ্ছে বিসাইড, কিন্তু পাশে বুঝাচ্ছে বাট ডিরেক্টলি না, ধরো একটু গ্যাপ আছে, তাহলে সেটা হবে কি বাই। ওকে, এরপর আসি আপ ডাউন। আপ ডাউন, আর আপ ডাউন বুঝার তো কিছু নাই। আপ মানে কি উপরে, লিফট ইউর হ্যান্ডস আপ, ডাউন গো ডাউন দ্য স্টেয়ার্স, উপরে নিচে। বিহাইন্ড, ইন ফ্রন্ট, বিহাইন্ড মানে পিছনে, হি স্টুড বিহাইন্ড মি, ইন ফ্রন্ট হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, সামনে পিছনে বুঝেলো। বিটুইন আর অ্যামাং, এটা কিন্তু একটা রুলের মধ্যেও আছে, খেয়াল করো, বিটুইন বসবে যখন দুইজন, আর অ্যামাং বসবে দুইয়ের অধিক। দ্য ম্যাটার ইজ বিটুইন ইউ অ্যান্ড হিম, অ্যালেক্স ইজ সিটিং অ্যামং দ্য পেশেন্টস। এখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আপু, যে ক্ষেত্রে বলা হচ্ছে না যে এটা দুইজন নাকি এটা অনেকে, ধরো দ্য ম্যাটার ইজ ড্যাশ দেম, তাহলে দ্য ম্যাটার ইজ বিটুইন দেম নাকি দ্য ম্যাটার ইজ অ্যামং দেম? যখন আমরা এরকম একটা সেন্টেন্স পাবো যেখানে দুইজন বা তার বেশি নাকি বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে অ্যামং দিব। কি দিব? অ্যামং দিব। অ্যামং দিলে সাধারণত ওই দুইয়ের অধিকই বোঝানো হয়ে যাবে, বা দুইয়ের অধিক না হলেও সমস্যা নাই। কিন্তু যেখানে বোঝানো যাচ্ছে না বা যেখানে ক্লিয়ার দুইজন সেখানে বিটুইন হবে, আর যেখানে আনক্লিয়ার অথবা যেখানে দুইয়ের বেশি বোঝা যাচ্ছে তাহলে সেখানে অ্যামাং হবে।
আসলে এই জিনিসটা এটা কিন্তু একটা রুলেও আছে, সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নিয়ার, নিয়ার মানে ধরো নিয়ার কাছে, কিন্তু ইনডাইরেক্টলি ক্লোজ মানে কি হি লিভড নিয়ার স্কুল, মানে কি একদম স্কুলের গা ঘেঁষে সে আছে, না। তারপর বা স্কুলের এখানে বাই কেন বসলাম, বাই কেন বসালাম না, বাই মানেও কিন্তু একটু কাছে বা পাশে, নিয়ার মানে বুঝাচ্ছি কাছে, আর বাই মানে বুঝাচ্ছি পাশে, কিন্তু কাছে যে এমন কাছেও না যে একেবারে ধরো তোমার একদম গা ঘেঁষে। সো ইনডাইরেক্টলি ক্লোজ মানে ধরো হেঁটে হাঁটার রাস্তা, নিয়ার স্কুল বলা যায় এরকম। গ্রেট ডিস্টেন্স অনেক বড় ব্যবধান হলে সেখানে আমরা কি বসাবো, ফার, ফার ফ্রম স্কুল। আর অ্যারাউন্ড মানে কি পুরো বৃত্তটাকে ধরো একটা গোল করে একটা ঘুরে আসলাম, বা ধরো একটা লেককে গোল করে ঘুরে আসলাম, উই ওয়াকড অ্যারাউন্ড দ্য লেক, পুরো লেকটাকে গোল করে ঘুরে আসলাম। তাহলে আবার এই জিনিসটা ক্লিয়ার করি, বিসাইড মানে একদম গা ঘেঁষে পাশে, ঠিক আছে, আমি গা ঘেঁষে আমার পাশে আমি কোন একটা ফ্রেন্ডের পাশে বসে আছি। বাই, ধরো সেই ফ্রেন্ডটা একটু দূরের মানুষ, এত কাছে না, সো সেক্ষেত্রে পাশে বসে আছি বাট একটু দূরে দূরে আছি। হি স্যার বাই দ্য ফায়ার, যেমন আগুনের ক্ষেত্রেও। আপ উপরে, ডাউন নিচে, বিহাইন্ড পিছনে, ইন ফ্রন্ট সামনে। বিটুইন দুইজন মানুষের ক্ষেত্রে, এমন দুইয়ের অধিক মানুষের ক্ষেত্রে, অথবা যে জায়গায় বোঝা যাচ্ছে না যে কয়জন আছে সেক্ষেত্রে। আর নিয়ার কাছে, ফার দূরে, অ্যারাউন্ড হচ্ছে পুরোটা ধরো ঘুরে আসা এ টাইপের বোঝাতে। আশা করি এই জিনিসটাও ক্লিয়ার হয়ে গেছে। প্রিপোজিশন সার্কেল। এখন আমাকে এক্সেপশনালের আগে আমি একটু জানতে চাই যে তোমাদের এই 33টা প্রিপোজিশন মানে কি মিনিং সহ এই প্রিপোজিশন গুলো কি ক্লিয়ার হয়েছে কিনা। প্রিপোজিশন ক্লিয়ার হওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট, কেননা প্রিপোজিশন অনেক 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 আসে, এটা তোমরা নিজেরাও এখন বুঝে গেছো। এখানে এখানে আসলে মানে সন্দেহ নাই প্রিপোজিশন এত ইম্পর্টেন্ট। আর আমিও জানি তোমাদের মেডিকেলেও কোয়েশ্চেন এটা আসবে, প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন আসবে। সো এই যতটুকুন পড়ালাম এটা ক্লিয়ার হয়েছে? জি আপু, একজন লিখেছে, বাকিরা কই? আর ছেলেরা কই? ছেলেরা কি আবার ঘুমায় গেছো? ওকে, সো প্রিপোজিশন সার্কেল আমি আর রিপিট করলাম না, যেহেতু প্রত্যেকটা দুইবার রিপিট করা হয়েছে। এক্সেপশনাল পজিশনস অফ প্রিপোজিশন। অনেকে আমাকে প্রশ্ন করো, সম্ভবত রিফাত প্রশ্ন করছে নাকি সাব্বির প্রশ্ন করছে, কি জানি প্রশ্ন করছিল আমাকে লাস্ট, যে এরকম একটা ওয়ার্ড যে আই ওয়াকড আপ দ্য হিল, এরকম একটা সেন্টেন্স ছিল। এখন তাদের প্রশ্ন এটা কি প্রিপোজিশন নাকি এটা, এরকম টাইপের অনেক সময় কনফিউশন থাকে। এই জন্য আমাদের নর্মাল পজিশন প্রিপোজিশনের জানার কথা, জানার ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। নর্মাল পজিশন কি, নাউন প্রোনাউনের আগে বসবে, হাবিজাবি এগুলো। এক্সেপশনাল পজিশন অফ প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস জিরান্ড। এটা কিন্তু আমরা যখন জিরান্ডের পজিশন পড়ছিলাম, জিরান্ডের 5টা পজিশন পড়েছিলাম, মনে আছে? অবজেক্ট হিসেবে, সাবজেক্টের সাথে, এরকম এরকম, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে জিরান্ড হবে। এটা কিন্তু একটা পজিশন। সো ঠিক তেমনই যদি ওখানে জিরান্ডে পড়ে থাকে, এখানে কেন পড়বো না? তাহলে জিরান্ড কি একটা নাউন, সো এটাও কি একটা অবজেক্ট হিসেবেই কাজ করছে প্রিপোজিশনে, ঠিক আছে সেন্টেন্স। বাট এটা নাউন হলেও ভার্ব প্লাস আইএনজি, তো তুমি দেখে বলবা যে আপু এখানে তো ভার্ব দিছে, না আমি এখানে এটাকে এটাকে প্রিপোজিশন আমি বলবো না। কিন্তু খেয়াল করো, এটা ভার্ব হলেও ভার্বের সাথে আইএনজি আছে, এবং আমরা জানি প্রিপোজিশনের পরে যখন ভার্ব প্লাস আইএনজি বসে যাবে অর্থাৎ এটা জিরান্ড হয়ে যাবে, তাই না? সো এটা নাউন হিসেবে কাজ করা শুরু করবে এবং জিরান্ড হয়ে যাবে। আফটার ওয়াচিং দ্য মুভি আই ওয়ান্টেড টু রিড দ্য বুক। মুভিটা দেখার পর আমি বইটা পড়তে চেয়েছিলাম। তাহলে এখানে আফটার ওয়াচিং এর জন্য, আফটারের জন্য যেমন ওয়াচিংটা জিরান্ড হয়ে গেছে, জিরান্ডের জন্য আবার আফটারটাও প্রিপোজিশন হয়ে গেল। এটা একটা গেল। আরেকটা কি, প্রিপোজিশন এর সাথে ধরো টু, প্রিপোজিশন টু এর সাথে ভার্বের ইনফিনিটিভ মানে কি ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের কোন ফর্ম বসে খুব ভালো করে এটা খেয়াল করো, কারণ এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে এবং কনফিউশন, তোমরাই কনফিউজড হবা, বলে রাখলাম তোমরা কনফিউজড হবা। এই যে এইটা তো তোমরা অহরহ কনফিউজড হবা, অহরহ এই পয়েন্টটা। প্রিপোজিশন টু এর সাথে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ বসলে আপু সেটা তো প্রিপোজিশন। হেয়ার টু, টুটা কি হবে? কখনোই প্রিপোজিশন হবে না, কনজাংশন হবে। কেন? খেয়াল করি, আই লাভ টু সিং দ্য সং। একটা গান ধরো আমি গাচ্ছি, আমি এটা পছন্দ করি গাইতে, টুটাকে আমরা ব্লক করে দেই, টুটাকে আমরা ব্লক করে দেই।
এখানে আই লাভ, শুধু আই লাভ কি কোনো সেন্টেন্স হলো না? হলো তো। সিং দ্য সং, সেটাও একটা সেন্টেন্স হলো, ইম্পারেটিভ সেন্টেন্স। দুইটা সেন্টেন্সকে যখন জোড়া লাগায় তখন সেটাকে কি বলে? কনজাংশন বলে না? দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছি টু, তাহলে টু একটা কনজাংশন। এখানে তার মানে সব ক্ষেত্রে ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্সে যখন ইনফিনিটিভ আমরা পাবো টু প্লাস ইনফিনিটিভ, সেক্ষেত্রে আমরা কি বসাবো? সেটাকে চোখ বন্ধ করে কনজাংশন বসাই দিতে পারবো, তাই না? ধরো আই লাভ টু ড্যান্স, আই লাভ টু গো দেয়ার, আই লাভ টু, আই লাভ কেন বলছি, যে কোনো কিছুই হতে পারে। ধরো ফার্স্ট সেন্টেন্সটা, ফার্স্টের পোর্শনটা একটা সেন্টেন্স, সেকেন্ড পোর্শনটা একটা সেন্টেন্স হচ্ছে, দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছে টুটা। তাহলে টু গো, আই লাভ টু গো, এখানে টু গো দেখলা আর টু রে বসাই দিলা তুমি চোখ বন্ধ করে, প্রিপোজিশন হবে? কেন হবে না? দেখো চিন্তা করো ঠান্ডা মাথায়, টু গো এখানের মধ্যে কি গো একটা ভার্ব না? আর আমি কমন পজিশন কেন তোমাকে বারবার জোর দিচ্ছি, কমন পজিশনে কিন্তু বলে আসছিলাম যে কি সে কি বসবে না, প্রিপোজিশন কখনো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন এই পাঁচটার আগে বসবে না। তাহলে টু গো দেয়ার এটা কি হবে? হবে না। এখন দেখি ফ্রেজ বা ওয়ার্ড প্লাস টু প্লাস ভার্বের আইএনজি হতে পারে, সেটা তো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? বা একটা ফ্রেজাল প্রিপোজিশন। উই ওয়েন্ট টু জু উইথ আ ভিউ টু সিং অ্যানিমাল, উইথ আ ভিউ টু, এখানে কি একটা পুরাটা শব্দ বুঝেছে। আর এটা একটা রাইট ফর্মস অফ ভার্বস আছে, উইথ আ ভিউ টু, অ্যালং উইথ, সরি কি জানি বলে, এরকম অনেকগুলো আছে না? তার সাথে কি বলে, লুক ফরওয়ার্ড টু, এগুলোর সাথে কি বসে? ভার্বের আইএনজি ফর্ম বসে, ঠিক আছে? তাহলে এটা তো আমরা মোটামুটি জানি, এবং এক্ষেত্রে টুটা কি হবে? টুটা পুরাটা উইথ আ ভিউ টু, পুরাটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেজাল প্রিপোজিশন হলো। কিন্তু আই লাভ টু সিং, এটা খেয়াল করবা, সিং কিন্তু একটা ভার্ব, সো ভার্বের আগে এমনিও বসবে না, মানে প্রিপোজিশন নর্মাল রুলেও বসবে না, আর এক্সেপশনাল রুলেও, এটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, সো এটা একটা কনজাংশন হবে, প্রিপোজিশন হবে না। আমি ভালো করে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, আশা করি এটাতে আর কোনো সমস্যা নাই। যদি এরকম টাইপের কোনো একটা অপশন দেখো লাফায় লাফায় একদম বসাই দিও না প্রিপোজিশন, একটু চিন্তা করে দেখো এটা কেন প্রিপোজিশন হতে পারে না, এক্সেপশনাল রুলের মধ্যে পড়ছে কিনা। ওকে, আরো কিছু জিনিস দেখি। এখন প্রিপোজিশন কনজাংশন হিসেবে কাজ করলো তো দেখলাম, আবার অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। প্রিপোজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ হলো অ্যাডভার্ব। প্রিপোজিশন কি বললাম? প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ পুরাটাকে মিলে আমি কি বলবো? অ্যাডভার্ব। দ্য গ্রুম অ্যারাইভড অ্যাট দেয়ার ওয়েডিং, ভুল লিখলাম তো আমি এখানে, at their wedding in time, in কি একটা প্রিপোজিশন, তার সাথে টাইম কি একটা নাউন। এখানে যদি একটা নাউন ফ্রেজও থাকতো তারপরও পুরাটা আই ইউজ টু গো দেয়ার, আচ্ছা আই ইউজ টু পুরাটা এটা তুমি ইউজড টু হিসেবে চিন্তা করবা। ইউজড টু এখানে কি? ইউজড টু এখানে একটা ফ্রেজাল প্রিপোজিশন, ফ্রেজাল প্রিপোজিশন না? তুমি এখানে শুধু টুটা কিন্তু আসবে না, এখানে পুরো ইউজ টু একটা ফ্রেজাল প্রিপোজিশন হবে। এই আর উই ওয়েন্ট টু দ্য জু উইথ আ ভিউ টু, মানে কি একটা ফ্রেজাল প্রিপোজিশন উইথ আ ভিউ টু পুরাটা, এরকম কিছু ফ্রেজাল প্রিপোজিশন থাকে যার সাথে টু, আমরা কি বললাম টু এর সাথে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেটা কি ইনফিনিটিভের ক্ষেত্রে। কিন্তু টু এর সাথে আবার ভার্ব প্লাস আইএনজিও হতে পারে। কখন? যখন পুরাটা একটা ফ্রেজাল প্রিপোজিশন হবে এবং তার সাথে ওই রাইট ফর্মস অফ ভার্বস এর মতো উদাহরণ আমরা পড়ি যে তার সাথে আইএনজি হবে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর সাথে সবসময় কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যখন যেদিন আমি রাইট ফর্মস অফ ভার্বস পড়াবো আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে খেয়াল করো কি বললাম, প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ অ্যাডভার্ব হয়ে যাবে, তাই না? দ্য গ্রুম অ্যারাইভড অ্যাট দেয়ার ওয়েডিং ইন টাইম। আর আরেকটাও একটু দেখে নিই, প্রিপোজিশনের সাথে যদি ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক থাকে, অর্থাৎ প্রিপোজিশন লাস্টে আছে, সহজ কথা ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক দেওয়া, মানে কোন একটা কি বলবো, ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক এই টাইপের কোন একটা সাইন মার্কস দেওয়া আছে, তার সেটাও অ্যাডভার্ব হয়ে যাবে। ওয়ের ডু ইউ লিভ ইন, খুবই রেয়ার কেসে প্রিপোজিশন হয়, বলতে গেলে এতই রেয়ার যেটা না ধরার মতনই। সো এখানে কিন্তু ইনটা কি হবে? অ্যাডভার্ব হবে, এটাকে আবার প্রিপোজিশন বসাই দিও না। এটা ঠিক তেমনই আমি কিসের রুল বললাম?
অ্যাডভার্বের রুল দেখাইলাম। প্রিপোজিশন অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, সহজ কথা। প্রিপোজিশন হিসেবে তো ইউজ হচ্ছেই, অ্যাডভার্ব বা কনজাংশন হিসেবেও ইউজ হতে পারে। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, প্রিপোজিশন কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভেরটা আমি এখানে আলাদা দেই নাই, বিকজ অ্যাডজেক্টিভেরটা বোঝা খুবই সহজ। আমরা অ্যাডজেক্টিভ পড়ছিলাম, তখনই আমরা বলছিলাম কি খুঁজবো, নাউন খুঁজবো। তাহলে আমাদের মনে হয় একটা কোয়েশ্চেন ছিল না এরকম, দ্য আপ ট্রেন ইজ অন টাইম, সাপোজ এরকম একটা সেন্টেন্স, দ্য আপ ট্রেন মানে ওই সাবওয়ে ট্রেন, আপ ট্রেন ওই টাইপের কিছু বুঝেছি। এখানে আপটা কি হবে, এখানে আপটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। কেন? তুমি ট্রেন পাচ্ছ, সহজ কথা, ট্রেন পাচ্ছ, ট্রেনটা কি, ট্রেনটা আপ ট্রেন, এটা পুরোটা চিন্তা করো, ট্রেনটার একটা মডিফায়ার না আপটা, এবং ট্রেনটা কি একটা নাউন। সো কেমন ট্রেন, আপ ট্রেন চলে আসছে। কিন্তু আমি এই টাইপের আপ পাইলে তখন সেটাকে আমরা কি দিব, অ্যাডজেক্টিভ দিব। এটা মোটামুটি আমরা খুবই সহজে পেরে যাই, অপশন দেখলে মোটামুটি আমরা পেরে যাই। যে জিনিসটা আমরা বুঝি না সেটা হচ্ছে অ্যাডভার্ব কখন হয় আর এইটা কনজাংশন। সো এইটা তোমাদের ক্লিয়ার নাকি? দেখো এটা কিন্তু এক্সেপশনাল প্রিপোজিশন এবং এরকম কিন্তু অনেক আসে, আমরা কিন্তু এখনো মেইন পড়াতে কিন্তু যাইতে পারি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখনো বাকি। দেখো আজকের ক্লাসটা মনে হয় 10টার আগে শেষ হয়ে যাবে, কিন্তু একটু বেশি সময় লাগবে। তোমরা কি এই পড়াটা ক্লিয়ার, এক্সেপশনাল পজিশন অফ প্রিপোজিশন? আমি চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করে দিতে, তোমরা একটু বলো আমাকে। সরি আপু আজকে একটু লেট হয়ে গেছে, জানাতুল নাইমা, ইটস ওকে, এখন আর যাইও না। সো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রিপোজিশন জিরান্ড এর আগে বসতে পারে, এটা এক্সেপশনাল রুল না, এটা ঠিক কমন রুলেরই মতো, যেহেতু এটা প্রিপোজিশনই। কিন্তু এক্সেপশনাল পজিশন কি কি, ধরো প্রিপোজিশন একটা ইনফিনিটিভ এর সাথে টু প্লাস ইনফিনিটিভ হলো, সেক্ষেত্রে টুটা কনজাংশন হিসেবে ইউজ হবে। ফ্রেজ ওয়ার্ডের সাথে টু যদি বসে সেটা আবার ভার্বের আইএনজি যোগ করে বসতে পারে, এবং পুরোটাকে তখন আমরা প্রিপোজিশনই বলবো। সরি, প্রিপোজিশন আর নাউন বা নাউন ফ্রেজ যদি থাকে সেটা অ্যাডভার্ব হয়ে যায় পুরাটা মিলে। প্রিপোজিশনের সাথে যদি ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক অর্থাৎ সেন্টেন্সের শেষে থাকলে সেটাও, লাস্ট এটা বলছি, প্রিপোজিশন প্লাস ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক অর্থাৎ সেন্টেন্সের শেষে থাকলে সেটাও হয়ে যাবে অ্যাডভার্ব, সেটা কিন্তু আর প্রিপোজিশন থাকবে না। ওয়্যার ডু ইউ লিভ ইন, এখানে কোয়েশ্চেন মার্ক আসছে না, দিস ইজ ওয়্যার আই লিভ ইন, এখানে ইনটা, বা ওয়্যার ডু ইউ লিভ ইন এখানের ইনটা অ্যাডভার্ব, এটা কিন্তু প্রিপোজিশন হবে না। ওয়্যার ডু ইউ বা দিস ইজ ওয়্যার আই লিভ ইন, এই টাইপের জায়গায় ওয়্যার টাইপের প্রশ্ন আসতেছে, সেখানে সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব বসবে, সেটা প্রিপোজিশন বসবে না। কেন? কারণ সেটা দেখো কোনো অবজেক্ট আছে, অবজেক্টও কিন্তু এখানে তুমি পাচ্ছ না। সো প্রিপোজিশনের যে নর্মাল রুলস যেগুলো, প্রিপোজিশনের নর্মাল কি, প্রিপোজিশন নাউনের আগে বসতে পারে অথবা প্রিপোজিশনের অবজেক্ট থাকতেই হবে। সো ওইগুলো ফিল আপ করতেছে না, সো এটা একটা প্রিপোজিশন তো নাই। প্লাস ওয়্যার ডু এর প্রশ্নে আসতে উত্তর আসছে, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব হবে। ওকে, এখন আমি কিছু ইউজ অফ প্রিপোজিশন দেখাবো যেগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, বাট আমি একটু ভেগ ভাবে আমি একটু বলে যাই আর কি। ইম্পর্টেন্ট অবশ্যই, বাট ইম্পর্টেন্ট বলতে আমি বুঝেছি যে এত বেশি তোমাদের কষ্ট হবে না সেটা পড়াটা মনে রাখতে, বিকজ সে জিনিসগুলো মোটামুটি পারা যায়। যেমন ইন অন অ্যাট, ইন অন অ্যাট এর কিছু ইউজ আছে। তো ইন অন অ্যাট তো আমরা পড়লাম, হি ইজ ইন দ্য স্কুল, হি ইজ দ্য বুক ইজ অন দ্য টেবল, সারফেস টাচ করে গেল ভিতরে, ইন অ্যাট দ্য স্কুল এটাও ভিতরেই বুঝাচ্ছে, বুঝলাম। কিন্তু এটার কিছু রুল আছে, সেটা হচ্ছে এই প্রিপোজিশন অফ টাইম আর প্রিপোজিশন অফ প্লেস যেটা, সেই হিসাবে যখন অনেক বড় বিগার প্লেসের জন্য বলবো, বা নন স্পেসিফিক কোনো জায়গা, কোনো কান্ট্রি শুধু বললাম, সিটি বললাম, নন স্পেসিফিক অথবা বিগার কোনো প্লেসের জন্য ইন বসে, মোর স্পেসিফিক স্ট্রিটস এভিনিউজ এবং স্মলার প্লেসের জন্য অন বসে, তার থেকেও স্মলেস্ট এবং ভেরি স্পেসিফিকের জন্য বসবে অ্যাট, এবং অ্যাড্রেস ধরো অ্যাট 29 এলম স্ট্রিট, এরকম কোনো অ্যাড্রেস যদি বসে সেটার সাথেও অ্যাট হবে। 734 অক্সফোর্ড স্ট্রিট অ্যাট হবে। শুধু অক্সফোর্ড স্ট্রিট পড়লে একটা স্ট্রিট বুঝাচ্ছে, অন অক্সফোর্ড স্ট্রিট, অন দ্য কর্নার। আর ইংল্যান্ড, লন্ডন, ইন ইংল্যান্ড, ইন লন্ডন, ইন চায়না টাউন, ঠিক আছে, এগুলা গেল অ্যাডভার্ব অফ প্লেসে। এবার আসে অ্যাডভার্ব অফ টাইম। টাইমও সহজ, টাইম কিভাবে আমরা পড়বো, ইন হবে, ইন বসবে কোথায়, সাধারণত বছর, ইয়ার, মাস, ইন জুলাই, ইন মে, মাস, উইক, ইন 2 উইকস বা এরকম, অথবা অনেক লঙ্গার পিরিয়ড যেমন ডেকেডস,
in 80s, centuries, in the 1800s. So আপু স্লাইড আনক্লিয়ার, আবার আনক্লিয়ার, একটু দেখো না এখন ক্লিয়ার হয়েছে নাকি। ওকে, শুরু করব তাহলে, পড়া কিন্তু অনেক বাকি। হ্যাঁ, আমি একটু শুরু করে দেই। ইন তাহলে কোথায় বসবে? বছর, মাস, সপ্তাহ, মানে সপ্তাহ বলতে লঙ্গার পিরিয়ড বোঝাচ্ছে, ঠিক আছে, এবং ডেকেডস, সেঞ্চুরিজ, এগুলা বোঝানোর জন্য ইন। এবারে আসি অন। অন কোথায় বসবে? অন ফ্রাইডে, অর্থাৎ সপ্তাহ বুঝাতে অন বসবে, ডে বুঝাতে, ডেট বুঝাতে অন বসবে। অন মে 7th, মাই বার্থডে ইজ অন মে 7th, কিন্তু মাই বার্থডে ইজ অন মেও হতে পারে। কিন্তু যদি বলি মাই বার্থডে ছাড়াও ধরো ওটারে কি বলে, ক্রিসমাস ডে ইজ অন ডিসেম্বর 26, এরকম বললে সেটা হচ্ছে অন। কিন্তু ক্রিসমাস ডে বা মাই বার্থডে ইজ ইন ডিসেম্বর, তখন শুধু মাসটা দিলাম, শুধু মাসে কি বসবে? ইন বসবে। বাট ডেজ এবং ডেটের সাথে তো মাস থাকে, ডেট যখন বলবো সেক্ষেত্রেও আবার অন বসবে। আবার অন উইকেন্ড ওয়ার্ডটার সাথেও কি বসবে? অন বসবে। আচ্ছা, এবারে আসি আওয়ার্স। আওয়ার্স বলতে বুঝাচ্ছি যে ঘড়ির কাটার সময় যেগুলা, তাই না? ঘড়ির কাটার সময় কি? 7 AM, 5 o'clock, 5 PM, এগুলোর সাথেও বসবে অ্যাট। তাহলে এই জিনিসটা, এই ছবিটা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে লেটস মিট ড্যাশ 11 PM, এটা কি একটা সময় না? 11 PM, তাহলে এখানে কি বসবে? অ্যাট। সানডে, এটা কি একটা সপ্তাহ, মানে একটা ডে বলতেছি না, ডে, এটা একটা ডে হলে কি বসবে? অন সানডে ড্যাশ নভেম্বর, একটা মাস বলতেছি, তাহলে এখানে কি হবে? ইন নভেম্বর। তারপর আবার বললাম ছোট জায়গার জন্য অ্যাট, তাহলে অ্যাট মিরপুর, উই লিভ অ্যাট মিরপুর। আর বড় জায়গার জন্য ইন, তাহলে ইন ঢাকা। ওকে, সো আশা করি এই পোর্শনটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। আজকে যারা আসে নাই তারা না, তোমরা বলো আজকে যারা আসে নাই তারা কি মিস করবে? হ্যাঁ, প্রিপোজিশন মিস করলো। আচ্ছা, এবার আসি বাই আর উইথ। তাহলে বাই আর উইথ, আপু বাই তো বুঝলাম, ওই যে পাশে যেটা বলতেছেন, ঠিক আছে, পাশে যেটা বলতেছি সেটাই বাই। সেটা কিসের জন্য? কোনো একটা বস্তুর ক্ষেত্রে, তাই তো, বা কোনো একটা জায়গা বা কোনো মানুষও হতে পারে। হি সেড বাই দ্য বয়, বা এরকম কিছু হতে পারে। কিন্তু বাই আর উইথ এই দুইটা কিছু ক্ষেত্রে অনেক কাছাকাছি এবং আবার ডিফারেন্সও আছে। সেন্টেন্স হিসেবে আমরা একটু খেয়াল করি। প্যাসিভ ক্লজ মানে প্যাসিভ সেন্টেন্সে বাই ইন্ট্রোডিউসেস দ্য এজেন্ট। এজেন্ট মানে কি? যে কর্তা, সে তো না, যে কাজটা করলো। যেমন ধরো দ্য স্পাইডার ওয়াজ কিল্ড বাই দ্য বয়, দ্য বয় কিল্ড দ্য স্পাইডার, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। যখন আমরা এটাকে প্যাসিভ করবো, দ্য স্পাইডার ওয়াজ কিল্ড বাই দ্য বয়, তাহলে কার দ্বারা কাজটা হয়েছে, এটা এইসব ক্ষেত্রে আমরা বাই ইউজ করব। কিন্তু উইথ ইউজ করব টু রেফার দ্য ইনস্ট্রুমেন্ট। স্পাইডারটা তো মারলো কে? যে মারলো, যে অ্যাকশনটা করলো সে বয়, কিন্তু কি দিয়ে মারলো? যখন কি দিয়ে বলবে তখন কিন্তু আবার হয়ে যাবে উইথ। দ্য স্পাইডার ওয়াজ কিল্ড বাই দ্য বয় উইথ দ্য স্টোন। কি দিয়ে মারলো? স্টোন দিয়ে মারলো, সেটা আবার উইথ। আর বাই মানে এখানে কি? বাই তো বুঝলামই প্যাসিভ সেন্টেন্স। আরো একটা পার্থক্য আছে, উই ইউজ বাই ওয়েন উই সে হোয়াট উই ডু টু গেট আ রেজাল্ট। কিছু বুঝি নাই, বুঝছি মানে বুঝাইলাম যে আমরা বাই ইউজ করি যখন আমরা বলি যে আমরা একটা রেজাল্ট পাওয়ার জন্য কি করলাম। যেমন ধরো আমরা স্পাইডারটাকে মারার জন্য কি করলাম? হিট করলাম। তাহলে দ্য বয় কিল্ড দ্য স্পাইডার উইথ হিটিং ইট? নো, বাই হিটিং ইট। বাট এরপরে আবার উইথটা তাহলে কোথায় বসবে? উই ইউজ উইথ ওয়েন উই সে আমরা রেজাল্টটা পাওয়ার জন্য হোয়াট উই ইউজ, কি ইউজ করলাম, কি করলাম, কি কাজ করলাম? মারলাম, হিট করলাম। কি ইউজ করলাম? হিট করার জন্য কি ইউজ করলাম? শু ইউজ করলাম। তাহলে দ্য বয় কিল্ড দ্য স্পাইডার উইথ আ শু। আশা করি পুরাটা একটা ক্লিয়ার হয়ে গেছে বাই আর উইথের বিহেভিয়ার। বাই সেন্টেন্সের মধ্যে প্যাসিভে তো ইউজ হবেই, আর যখন আমরা কি দিয়ে বুঝাবো, অর্থাৎ কোনো ইনস্ট্রুমেন্ট
কি দিয়ে আমি তাকে মারলাম, এরকম প্রশ্নে উইথ বসবে। আচ্ছা, আমি কি কাজ করে তাকে মারলাম, কি কাজ করে মারলাম সেটা কি দিয়ে কাজটা করলাম সেটা হলে আবার উইথ বসবে। তাহলে বাই আর উইথ এর মধ্যে ভেজালটা তোমরা ক্লিয়ার হয়েছে তো? এখন এটা কিন্তু একটা কোয়েশ্চেন, এটা কিন্তু মেডিকেলের কোয়েশ্চেন, বিসিএস এর কোয়েশ্চেন, সরি। আই ফাইনালি কিলড দ্য ফ্লাই ড্যাশ রোলড আপ নিউজ পেপার, এটা কি একটা ইনস্ট্রুমেন্ট না? তাহলে ইনস্ট্রুমেন্ট হলে উইথ হবে নাকি বাই হবে? উইথ হবে। তাহলে উইথ আ রোলড আপ নিউজ পেপার। ওকে, এরপরে আসে আমাদের আজকের আরো একটা, মানে প্রিপোজিশন তো অবশ্যই ইম্পর্টেন্ট, এটা কোনো সন্দেহ নাই, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেসে আসে। এবং ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দাও, তোমার ইংলিশে কিন্তু একটা প্রিপোজিশন আসবেই, চোখ বন্ধ করে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এখন আমরা যাব। এর আগে আমি তোমাদেরকে বলে দেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি কিভাবে তোমাদেরকে পড়াবো। অর্থাৎ ক্লাস তো আমি কয়টা নিব, ক্লাস আমি নিব টোটাল দুইটা প্রিপোজিশনের উপরে। মানে নেক্সট যে ক্লাসটা হবে সেটা আসলে একটা রিভিশন ক্লাস, পুরো পার্টস অফ স্পিচের আমাদের যে 5 দিনের ক্লাস সেটার একটা রিভিশন হবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাকিটুকুনো পড়াবো, সাথে রাইট ফর্মস অফ ভার্বস আর গ্রুপ ভার্ব যে দুইটা বাদ রেখেছি ওই দুইটা পড়াবো। আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে 60 to 70% শেষ করে দিব। অর্থাৎ আমাদের পুরো পৃথিবীতে ধরা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে প্রায় 700টার মতো। কয়টা আছে? প্রায় 700টার মতো। 700টা মুখস্থ করা কিন্তু খুবই টাফ। তো আমাদের মোটামুটি পরীক্ষা, সব পরীক্ষায় পারতে হলে প্রায় 400 থেকে 450টা মনে রাখতে হয়। কয়টা মনে রাখতে হয়? প্রত্যেকটা পরীক্ষার জন্য, প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য তুমি 450টা পড়ে রাখলা, যে কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে তো আসলোই, তাই না? বাট এই 450-এর মধ্যে আমি তোমাদেরকে দুইভাবে পড়াবো। একটা হচ্ছে আমি কিছু শর্টকাট টেকনিক্স বা রুলস দিয়ে দিচ্ছি। 34টা রুল আজকে দিয়ে দিব। সেই 34টা রুলের মাধ্যমে তুমি এখনই এই আমার সাথে বসে, যদি আমাকে ধরো 50টা মিনিট সময় দাও, এই 50টা মিনিটে আমার সাথে বসে তুমি পুরা কয়টা 334টা রুল, তো প্রায় 300 থেকে 320টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে তোমার, এখনই হয়ে যাবে। যারা পারো, আমি তাদের কথা বলতেছি না, যারা পারো তারা তো পারোই, যাদের অলরেডি মুখস্থ হয়েছে বা যারা অলরেডি মুখস্থ করে ফেলছে তারা পারোই। বাট আমাকে অনেকে নক করে এটা জানতে চাইছিল যে আপু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে পড়বো, বা আমার ক্লাসে যুক্ত হওয়ার পিছনে অনেকেরই কারণই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমি তাদের জন্য হলেও এই কষ্টটা করতে চাই ভালো করে। তাহলে আজকে আমার সাথে বসে তোমরা কথা দিতেছো যে 250 থেকে 300টার মতন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন শিখবো, আর কালকে শিখবো বাকি 100 থেকে 150টার মতো। তাহলে আমাদের মানে নেক্সট ক্লাসে আমাদের টোটাল 400 থেকে 450টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ হয়ে যাবে, এবং এই ক্লাসে বসে শেষ হবে। তো আমি শেষ করব দুইটা উপায়, একটা হচ্ছে কিছু শর্টকাট টেকনিক ইউজ করব, শর্টকাট মেথড বা এরকম কিছু, আর একটা হচ্ছে পেয়ার করে করে, যেগুলো দেখা যায় যে একই টাইপের ওয়ার্ডস আছে, এভাবে করে আমার টোটাল প্রিপোজিশন আমি ক্যাচ করব। এবং যেটার জন্য আমি তোমাদেরকে বারবার বলছি লিখে রাখো লিখে রাখো লিখে রাখো, খাতায় লিখবা, নোট করবা। এজন্যই বলি, বিকজ এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আমি আজকে পড়াবো এগুলোর উপরই কিন্তু কালকের এক্সাম। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? সাম নাউন্স, অ্যাডজেক্টিভস এন্ড ভার্বস। দেখো কোন কোনগুলোর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, নাউন, অ্যাডজেক্টিভ আর ভার্ব। এগুলো ডিমান্ড স্পেসিফিক প্রিপোজিশন, তারা ডিমান্ড করে কি স্পেসিফিক প্রিপোজিশনস, হুইচ ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিছু স্পেসিফিক প্রিপোজিশন তারা ডিমান্ড করে, তারা ওদের সাথেই বসে, সেগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন বিলিভ ইন, অ্যামেজড অ্যাট, অ্যাডিক্টেড টু, আমি সবগুলো এখানে ভার্ব ইউজ করছি, বাট নাউন অ্যাডজেক্টিভও হয়। Do you believe in ghosts? I was amazed at her performance. James is addicted to gambling. গেল। এখন আপু আপনি তো বলছেন আপনি টেকনিক দিবেন, টেকনিক আসতেছে। টোটাল 34টা টেকনিকের মাধ্যমে আমরা অনেকগুলো শিখবো। আমি জানি না তোমরা এভাবে শিখছো কিনা, বাট যারা শিখো নাই বা না শিখো, মনে রাখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানুষ বলে কি মুখস্থ করতে হয়, বাট না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে বানাইছে, যে কালে বানাইছে, সেও কিন্তু পর্যাপ্ত প্রিপোজিশন পর্যাপ্ত ওয়ার্ডের সাথেই বসাইছে। সে জানে খুব ভালো করে যে সে যদি এটা করে তাহলে কেউ এটাকে সবাই মনে করবে এটা মুখস্থ, বাট অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেকটারই একটা ব্যাখ্যা আছে।
সো আমি স্টার্ট করি। রুল কয়টা বললাম? রুল বললাম 34টা। এখনই আমার সাথে তোমরা লিখে রাখো, লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? লিখতে লিখতেই পড়া হয়ে যাবে। রুল 1, যোগ্য অযোগ্য বুঝালে ফর বসে। যোগ্য অযোগ্য মানে কি? যোগ্য অযোগ্য অর্থে যে কোনো শব্দ বুঝালে ফর বসবে সাধারণত, ঠিক আছে? ফিট ফর, আই এম ফিট ফর দ্য জব। আনফিট ফর, আই এম আনফিট ফর দ্য জব। এলিজিবল ফর, মানে সবগুলো কি যোগ্য অযোগ্য বুঝাচ্ছে না কথা? এলিজিবল ফর, আই এম এলিজিবল ফর দ্য জব। কোয়ালিফাইড ফর, আই এম কোয়ালিফাইড ফর দ্য জব। প্রত্যেকটার মধ্যে এই সেন্টেন্সটার মধ্যে প্রত্যেকটা বসাবা। অ্যাডাপ্টেড ফর, আই এম অ্যাডাপ্টেড ফর দ্য জব। কম্পিটেন্ট ফর, আই এম কম্পিটেন্ট ফর দ্য জব। সুটেবল ফর, আই এম সুটেবল ফর দ্য জব। তাহলে যোগ্য অযোগ্য বোঝালে ফর বসে। এছাড়াও অফ বসে দুটা ক্ষেত্রে, আমি এখানে দেখতেছি দুটা ক্ষেত্রে অফ বসে। আই এম ওয়ার্দি অফ দ্য জব, আই এম ডিজার্ভিং অফ দ্য জব। তাহলে এখানে আমাদের এই কয়টা হয়ে গেল নাকি? 1 2 3 4 5 6 7 8 9। আমি তোমাদের এভাবে করে মানে কাউন্ট করি নাই, মানে মোটামুটি তোমরা দেখবা 34টার মধ্যে অলমোস্ট 300টার মতন আছে। সো যোগ্য অযোগ্য বোঝালে কি হবে? যোগ্য অযোগ্য বোঝালে ফর বসবে। ফিট ফর, আনফিট ফর, এলিজিবল ফর, কোয়ালিফাইড ফর, অ্যাডাপ্টেড ফর, কম্পিটেন্ট ফর, সুটেবল ফর, সবগুলোর ক্ষেত্রে কি ফর। আর অফ বসবে ওয়ার্দি অফ, ডিজার্ভিং অফ। তাহলে এই রুলটা মনে করলে তোমার কিন্তু 9টা হয়ে যাচ্ছে প্রিপোজিশন। আর মুখস্থ করার কিছু আছে? আপু এটার অর্থ মানে কি? যোগ্য বা অযোগ্য। আই এম কোয়ালিফাইড ড্যাশ দ্য জব, যোগ্য বুঝাচ্ছে, তাহলে কি বসাবো? ফর বসাবো, ঠিক আছে? এরপর আসি রুল নাম্বার 2, উপকারী বা লাভজনক বোঝাতে টু বসে। খেয়াল করো, আমরা কিন্তু এটাকে কিন্তু অনেক গোলমাল পাকাই। আমরা মনে করি আর্লি রাইজিং স্বাস্থ্যের জন্য ভালো, জন্য বুঝেছে, বসাই দিই কি? ফর। আমি বসাই দিই ফর, কিন্তু এই জায়গায় কি হবে? ইউজফুল টু বা এখানে কি হবে? এই সেন্টেন্সগুলোর সাথে কিন্তু কি বসতেছে? টু বসতেছে। কেন? তুমি নর্মাল বাংলা ভাষায় বসায়া কখনোই তুমি ক্লিয়ার করতে পারবা না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা এমনই একটা জিনিস, তুমি এটাকে ক্লিয়ার করতে পারবা না এভাবে। আচ্ছা, কে জানি কি প্রশ্ন করছে? তাওরিন, ওরে খোদা, এটা আচ্ছা, তাওরিনাদে কেপেবল অফ ও বসে না আপু? কেপেবল অফ মানে ওই যে, হ্যাঁ কেপেবল অফ বসাইতে পারো, খুব ভালো জিনিস, তুমি নিজে একটা বানাই দিছো, দেখো কেপেবল অফ। বললাম না, তুমি বসলে তুমি প্রত্যেকটাকে এরকম রুলস এর মধ্যে আনতে পারবা। আমিও অ্যাড করে দেই এখানে, ও ভালো জিনিস বলছে। কেপেবল অফ মানেও কি? যোগ্য বা সক্ষম বা যেটাই বলো সেটাই, এটাও বসতে পারে। তাহলে দেখো আরো একটা বেড়ে গেছে। মুখস্থ করার কিন্তু কিছু নাই। এবারে আসি, উপকারী বা লাভজনক বুঝালে টু বসবে। উপকারী বা লাভজনক বুঝালে কিন্তু টু বসবে, কখনো ফর দিবা না। স্বাস্থ্যের জন্য ভালো, বাংলা বসে জন্য বসাই দিলাম, নো, এটা কি হবে? এটা হবে টু। ইউজফুল টু, হেল্পফুল টু, বেনিফিশিয়াল টু, এসেনশিয়াল টু, ফেভারেবল টু, ইনসেন্টিভ টু, অ্যাডভান্টেজিয়াস টু, প্রফিটেবল টু, কন্ডিউসিভ টু, লুক্রেটিভ টু, সবগুলাই বোঝাচ্ছে উপকারী অথবা লাভজনক অর্থ। তাদের সাথে কি হবে? টু বসবে। এবার তোমরা সেন্টেন্সে ফালাও। আর্লি রাইজিং ইজ ইউজফুল টু হেলথ, আর্লি রাইজিং ইজ হেল্পফুল টু হেলথ, আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, আর্লি রাইজিং ইজ এসেনশিয়াল টু হেলথ, আর্লি রাইজিং ইজ favorable to health, early rising is incentive to health, advantageous to health, profitable to health, conducive to health, lucrative to health. কোনো কনফিউশন? মুখস্থ করতে হইতেছে না? তাহলে আমার যোগ্য অযোগ্য বুঝাইলে ফর বসাইলাম, লাভজনক বা উপকারী বুঝাইলে টু বসাইলাম, বুঝাই ফেললাম। অপকারী বুঝাইতেও টু বসে। আচ্ছা, যখন তোমরা নোট করবে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে একটু উল্টাপাল্টা আছে। আমি মানে যেখান থেকে যা পারছি, আর রাতের বেলা তো এখান থেকে ওইটা নিছি, এখান থেকে ওইটা নিছি, যেভাবে যা পারছি, যে সেন্টেন্স যে ওয়ার্ড পাইছি নিজে দেখা খুঁজা খুঁজা বের কইরা যেগুলো অ্যাড করতে পারছি করছি, কিন্তু আমি সাজাইতে পারি নাই। বিকজ আমি লিখতেছিলাম তো, মানে টপ টপ করে খালি রুলগুলা লিখতেছিলাম তো, এই জন্য আমি সাজাইতে পারি নাই। সো তোমরা লিখলে উপরে লিখবা শর্টকাট অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর। ফর লিখে দাগ গোল দিয়ে তারপর ফরের জন্য যে ধরো 2টা 3টা রুল আছে ওগুলা লিখলা। টু এর জন্য সবচেয়ে বেশি রুল আর কি। তো টু এর জন্য ধরো 10টা রুল আছে, তাহলে টু লিখলা, টু লিখে 10টা লিখলা, এভাবে লিখবা, মানে একসাথে করে ফেলবা, ঠিক আছে? প্রিপোজিশন গুলো একসাথে সাজায় ফেলবা, এভাবে করে ফেলো, তাহলে অনেক সুবিধা হবে।
যেমন আমরা বলছি উপকারী বুঝাইতে টু, তেমনি অপকারী বুঝালেও কিন্তু টু। এটা আবার বললো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বসাই দি ফর, নো, এখানেও কি হবে, টু বসবে। হার্মফুল টু, ইনজুরিয়াস টু, ডেট্রিমেন্টাল টু, পার্নিশিয়াস টু, ইনজুরিয়াস দুইবার দিলাম কেন, ডিজাস্ট্রাস টু, অ্যাডভার্স টু, ফেটাল টু, ডিস্ট্রাকটিভ টু। তাহলে এইগুলোর সাথেও কি অপকারী বুঝাচ্ছে, তাহলে চোখ বন্ধ করে সেটাও কি হবে, চোখ বন্ধ করে এটাও হবে টু। তাহলে ক্লিয়ার হইলো, জাঙ্ক ফুড ইজ হার্মফুল টু হেলথ, ঠিক বলছি না, জাঙ্ক ফুড ইজ হার্মফুল টু হেলথ বাট উই লাভ টু ইট। তারপরে আসি আত্মসমর্পণ করা বুঝালে, এই চারটা আছে, এই চারটার চারোটাই বুঝায় আত্মসমর্পণ করা, অর্থাৎ সাক্কাম টু, yield to, surrender to, stoop to, never surrender to the enemy, I succumb to the pressure, মানে এরকম টাইপের সেন্টেন্স, অর্থাৎ আমি আত্মসমর্পণ করলাম, প্রেশারের কাছে আত্মসমর্পণ করলাম, এনিমির কাছে আত্মসমর্পণ করলাম, এরকম আত্মসমর্পণ করা বুঝালেও টু বসে, ঠিক আছে। যখন এটা তুমি লিখবা সাজালে দেখবা খুবই সহজ, একটা পাইলাম উপকারীর জন্য টু, একটা পাইলাম অপকারীর জন্য টু, একটা পাইলাম আত্মসমর্পণের জন্য টু। এবারে আসি রুল 5 কম্পারেটিভ ওয়ার্ডস, আমি বললামই আমি সাজাই নাই, এটা নাহলে আমি টু এর লাস্টেই দিতাম। কম্পারেটিভ ওয়ার্ডস যেগুলো এন্ড হয় আই ও আর দিয়ে, তাদের সাথেও কি বসে, টু বসে। কম্পারেটিভ ওয়ার্ডস মানে কি, কম্পারেটিভ ওয়ার্ড কি জিনিস, যেগুলো দুইটা দুইটা, তাই না। কম্পারেটিভ ওয়ার্ডস মানে কি, দুইটার সাথে তুলনা, সেটাই তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, মনে পড়ছে। তো দুইটার সাথে তুলনা হলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, টু বসাবো। আবার এখানে কম্পারেটিভ দেখছি দেন বসাই দিই, নো, এটা কি হবে, সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, সুপিরিয়র টু, প্রায়র টু, অ্যান্টেরিয়র টু আগে, পস্টেরিয়র টু পরে, প্রায়র টু আগে, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, এগুলো তো বুঝছি। তাহলে হি ইজ সিনিয়র টু মি, তাহলে আই এম সিনিয়র টু ইউ, আর ইউ আর জুনিয়র টু মি, খেয়াল করো। তাহলে কম্পারেটিভ ওয়ার্ডস যেগুলোর সাথে আই ও আর এন্ড হয় সেগুলোর সাথে কি বসবে, টু বসবে, ঠিক আছে। এরপরে রুল 6, রুল 6 হচ্ছে লেগে থাকা বুঝালে, লেগে থাকা বুঝালে টু বসবে, লেগে থাকা, যুক্ত থাকা, এই টাইপের বুঝালে টু বসবে। এগুলো প্রত্যেকটাই লেগে থাকা বা যুক্ত থাকা হিসেবেই, মানে যে আবিষ্কার করছে ওয়ার্ডগুলা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সে লেগে থাকা বোঝানোর জন্যই টু বসাইছে। অ্যাডহেয়ার টু, ক্লিং টু, স্টিক টু, ট্রু টু, ফার্ম টু, শুধুমাত্র পারসিস্ট ইন, তাই না, আমরা পাই না, হি পারসিস্টস ইন ডিস্টার্বিং মি, মানে কি সে আমাকে ডিস্টার্ব করার জন্য লেগে থাকে, এটা বুঝাচ্ছি। তাহলে পারসিস্টের সাথে ইন হবে, কিন্তু বাকিগুলো অ্যাডহেয়ার টু, ক্লিং টু, স্টিক টু, ট্রু টু, ফার্ম টু, এই পাঁচটা টু বসবে। ওয়েট ক্লোথস অ্যাডহেয়ার টু দ্য স্কিন, স্কিনের সাথে ভিজা কাপড়গুলো লেগে থাকে, তাহলে কি অ্যাডহেয়ার টু হলো। মুখস্থ করার কিছু আছে, পড়ার আছে, মুখস্থ করার কি বুঝার আছে, বুঝলে হয়ে যাবে। এরপর দেখো অনেকগুলো এটার মধ্যে আরো আছে, আমি কয়েকটা কমাইছি আমার মনে হয়, মানে কয়েকটা জায়গায় এত বেশি পাইছি যেগুলো, যেসব ওয়ার্ড তোমাদের ধরো সবসময় লাগবে না সেগুলো তো দরকার নেই। দক্ষ বুঝালে ইন বসে, কি বসে, ইন বসে। তাহলে দক্ষ মানে কি, দক্ষ বা পারদর্শী বা মানে অনেক টেকনিশিয়ান, এই টাইপের কোনো অর্থ বুঝালে সেটার সাথে কি বসবে, ইন বসবে, কি বসবে, ইন বসবে। আবার একটু দেখি, অ্যাকমপ্লিশড ইন, প্রফিশিয়েন্ট ইন, অ্যাকুরেট ইন, কারেক্ট ইন, এক্সেল ইন, ভার্সড ইন, স্কিলফুল ইন, স্কিলড ইন, অ্যাপ্ট ইন, অ্যাট হোম ইন, অ্যাডেপ্ট ইন। আই অ্যাম অ্যাকমপ্লিশড ইন সুইমিং, আমি সুইমিংয়ে দক্ষ। শি ইজ প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, ইংলিশে দক্ষ। কারেক্ট ইন ইংলিশ বা কারেক্ট ইন ম্যাথ, অ্যাকিউরেট ইন ম্যাথ গেল। আবার কিছু আছে যার সাথে অ্যাটও বসে, যেমন গুড এর সাথে কিন্তু ইন হবে না, গুড অ্যাট, ওয়েল অ্যাট, কুইক অ্যাট, এক্সপার্ট অ্যাট, অ্যাপ্ট অ্যাট। তাহলে অ্যাপ্টের সাথে ইনও বসতে পারে, অ্যাটও বসতে পারে, অর্থ একই, দক্ষ বুঝাবে। তাহলে দক্ষ বুঝালে কয়টা পাইলাম এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা অবজেক্টিভ, 16টা প্রিপোজিশন মুখস্থ হয়ে যাবে জাস্ট একটা রুলে, কি, দক্ষ বুঝালে ইন আর অ্যাট, অ্যাটে বসবে গুড অ্যাট, ওয়েল অ্যাট, কুইক অ্যাট, এক্সপার্ট অ্যাট, অ্যাপ্ট অ্যাট, আর বাকিগুলো সব ইন বসবে। প্রত্যেকটা সেন্টেন্সে ফালায় বলবা, বারবার বলবা, বারবার বলবা, প্রত্যেকটা সেন্টেন্সে ফালায় বলবা, দেখবা মুখস্থ খুবই দ্রুত হয়ে যাবে। লাবিব বলল আজকের ক্লাস এতদিনের মধ্যে জোস, আমি কোন ক্লাস জোস নিই না ভাই, একটু বলো তো কোন ক্লাস জোস নিই না।
রাতে 4টা কি এমনে বাজে শেষ করতে করতে। বাট এই ক্লাসটা আমি যেভাবে সাজাইছি, আমি বললাম তো তোমরা যদি, মানে আমার নিজেরই মনে হচ্ছিল আহারে এই ক্লাস আমি সাজাই যদি কোনোভাবে নিজেকে ক্লাস 6 এ থাকতে বা 7 এ থাকতে বা 9 এ থাকতে হইলেও আমি যদি নিজেকে পাঠাই দিতে পারতাম এই স্লাইডটা কোনোভাবে, মানে অনেক কষ্ট লাগতো। আর দেখা যেত অনেক ভুল হয়েছে, আমি আমার লাইফে তো অনেক ভুল ভুল করে করে তারপরে এখান পর্যন্ত আসছি। তোমাদের তোমাদের দেখা যাবে মেডিকেল অ্যাডমিশন অ্যাটলিস্ট ভুল হবে না। বা আমি যদি নেক্সট ডে কখনো স্টার্ট করি, আমার ইচ্ছা আছে ইন্টারের ইংলিশ ধরার, ইন্টারের ইংলিশ যদি কখনো পড়ানো স্টার্ট করি তাহলে অবশ্যই আমি এটা দিয়ে দিব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওদেরকে এভাবেই পড়াবো শুরু থেকে। যে যে মানুষটা এভাবে পড়বে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কঠিন লাগবে না কখনো। আচ্ছা, অ্যাপ্ট অ্যাট বা অ্যাপ্ট ইন কোনটা দিব? অপশনে অ্যাট থাকবে অথবা ইন থাকবে, দুইটাই থাকবে না। আর দুইটাই একই জিনিস, দুইটার অর্থই দক্ষ। একই জিনিস বসতে পারে না অনেক সময় দেখবে, কিন্তু একই বসতে পারে। অ্যাপ্ট অ্যাটও যেমন হয়, অ্যাপ্ট ইনও হয়, অর্থ একই। আচ্ছা, এরপর আসি বাস করা বুঝালে ইন বসে। বাস করা আমার দেখো উল্টা পাল্টা আছে, অ্যাট ইন মানে মিক্স হয়ে যাচ্ছে, তোমরা একটু গুছাই লেখো জিনিসগুলা। বাস করা বুঝালে ইন বসে, লিভ ইন, ডুয়েল ইন, অ্যাবাইড ইন, প্রত্যেকটার অর্থই কিন্তু কি বাস করা। আই লিভ ইন ঢাকা, আই ডুয়েল ইন ঢাকা, আই অ্যাবাইড ইন ঢাকা। মনে রাখো অ্যাবাইড বাই যেটা, সেটার মানে কিন্তু মেনে চলা। আই অ্যাবাইড বাই মাই প্যারেন্টস, আমি আমার প্যারেন্টসে বাস করি, নিশ্চয়ই না, সেটা মেনে চলা বুঝাচ্ছে। তাহলে সেখানে অ্যাবাইড ইন বসাই দিও না, আবার মেনে চলা বলতে অ্যাবাইড বাই। তো আমি যখন আবার পেয়ার গুলা পড়াবো কালকে, তখন দেখবা পেয়ার গুলার মাধ্যমে ওইগুলাও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আজকে রুল দেখি। রুল নাম্বার 9, হাসা বুঝালে অ্যাট বসে। হাসা বলতে যে কোনো হাসা বুঝানো যায়। লাফ অ্যাট মানে কি জোরে জোরে হাসা। স্মাইল অ্যাট, আবার স্মাইল অনও কিন্তু হয়। স্মাইল অ্যাট কি? স্মাইল অ্যাট মানে হচ্ছে একটু মানে মুচকি হাসা বা নর্মালি নর্মালি হাসে স্মাইল অ্যাট। মুচকি হচ্ছে চাকল। আচ্ছা যাই হোক, স্মাইল অ্যাট। স্মাইল অনও কেন হয় বললাম, স্মাইল অন মানে ধরো আল্লাহ স্মাইলস অন, বা ভাগ্য দ্য ফেট স্মাইলস অন, মানে ভাগ্য যদি তোমার উপর হাসে বা তোমার উপর স্মাইল করে, বা তোমার জন্য মানে ধরো গড বা ভাগ্য এই টাইপের জিনিস করলে তখন সেটা স্মাইল অন বুঝাবে, শুধুমাত্র সেক্ষেত্রেই স্মাইল অন বুঝাবে, না হলে কিন্তু স্মাইল অ্যাট। আচ্ছা, হাসা দেখলাম, তাহলে চাকল, চাকল মানে দাঁত বের করে হাসতেছে না, জাস্ট মুচকি হাসতেছে, সেটা মানে হচ্ছে চাকল অ্যাট। গ্রিন মানে কি হাসা। স্মার্ক অ্যাট, স্মার্ক মানে হচ্ছে তোমাকে, মক অ্যাট, স্মার্ক অ্যাট এগুলো মানে হচ্ছে তোমাকে মানে বিদ্রুপ করে হাসা আর কি, বিদ্রুপ করে হাসা, বাট হাসাই তো, তাই না? সো হাসা বুঝালে অ্যাট হবে। She laughed at him, she smiled at him, she chuckled at him, she grinned at him, she smirked at him, she mocked at him. তাহলে আমি বুঝলাম এই রুল নাম্বার 9, হাসা বুঝালে কি হবে? অ্যাট হবে। ওকে, তারপরে আসি রুল নাম্বার 10, দেখা বুঝালে অ্যাট। দেখা বুঝালেও কিন্তু অ্যাট, হাসা বুঝালেও অ্যাট, দেখা বুঝালেও কি অ্যাট। ওকে, তাহলে দেখাতে একটু ক্লিয়ার করে নেই। লুক অ্যাট, লুক অ্যাট মানে কি দেখা। সি অ্যাট এটাও দেখা, গ্লেয়ার অ্যাট তাকানো, স্টেয়ার অ্যাট তাকায় থাকা, গেজ অ্যাট মানে একটু তাকায় যে দেখে আর কি ওইটা, গ্লেন্স এক চোখে একবারে তাকা, এক গ্লেন্স মানে কি একটু টুকা গ্লেন্স নেওয়া মানে এক পলক দেখা আর কি। আই অ্যাট ওটাও দেখা, পারইউজ অ্যাট এটার মানেও দেখা, সবগুলার মানেই দেখা। হি স্টেয়ার্ড অ্যাট মি, হি লুকড অ্যাট মি, he glared at me, stared at me, gazed at me, glanced at me, he put an eye at me, he saw at তো হয় না, he got to see at me, বা এরকম একটা সেন্টেন্স হতে পারে। তার মানে see at রেয়ার, এত বেশি বসে না। পারইউজড অ্যাট মি, তাহলে এগুলোর সবগুলোর সাথে কি হবে? অ্যাট। দেখা বুঝালেও অ্যাট, হাসা বুঝালেও অ্যাট। আপু অ্যাবস্ট্রাক্ট হলে অন হবে, স্মাইল অন। ওই যে ভাগ্য বললাম, অ্যাবস্ট্রাক্ট বলতে ভাগ্য, ইটস নট অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট, মানে ধরো দুইটা জায়গায় ইউজ হয় স্মাইল অন, সেটা হইতেছে একটা হচ্ছে ভাগ্য হাসলে বা উপর আল্লাহ হাসলে, মানে এই টাইপের ক্ষেত্রেই এটাকে অ্যাবস্ট্রাক্ট বলতে পারো, বাট অ্যাবস্ট্রাক্ট তো অনেক কিছুই আছে, তাই না? এখন আমি যতটুকু জানি এটা হচ্ছে শুধুমাত্র এভাবেই বসবে। আচ্ছা, তাও একবার দেখে নিব না। আচ্ছা, এরপরে আসি আমরা কি রুল নাম্বার, একটু পানি খাই, 2 মিনিট রেস্ট। তোমরা এতটুকুন বুঝছো কিনা একটু দেখো।
এতটুকুন পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমাদের? শুধু ক্লাসের এইগুলার স্ক্রিনশট তুলে নিয়ে গেলাম, পরে লিখে ফেললাম, কিন্তু আমি যে টেকনিক্স গুলা বলতেছি, যেভাবে বলতেছি, সে কি ওই ক্লাসটা এভাবে পাবে? তোমার কি মনে হয় সে এগুলা ঠিকভাবে লিখতে পারবে শুধু ওগুলার স্ক্রিনশট পেলে? বা আমি যেভাবে বললাম যে গুছায় লিখো বা এভাবে পড়ো ওভাবে বইলো, এভাবে কি সে করতে পারবে জিনিসটা? কেন যে ক্লাস করো না, মানে আমি দুঃখ পাইলাম। মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তোমরা তোমরা কালকেই শুনে বুঝার কথা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক ইম্পর্টেন্ট। আমাদেরকে যখন ক্লাস করায়, আমাদের মেডিকেলে যখন ক্লাস নেয়, যখন টিচাররা বলে আমরা কালকে এই টপিকটা পড়াবো, টপিকটা জানলেই আমার মনে হয় না এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, এই ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করতে হবে। এই জন্য টপিকটা তোমাদেরকে বারবার বলে দেওয়া, কেননা যাতে তোমাদের মধ্যে ওই ইন্টারেস্টটা জাগ্রত হয় যে না ক্লাস করতেই হবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন তোমরা না করলে কি করবো বলো? যারা করতেছো তারা তো ভালো করতেছো, কিন্তু তারাও প্রায় সময় দেখি চলে যাচ্ছ আবার আসতেছো। এখন কি এইটা কি কি সমস্যা তো জানি না। আচ্ছা, এরপরে দেখি রুল নাম্বার 11, বিস্মিত বুঝাতে মানে অবাক হওয়া বুঝাতে অ্যাট যদি সামথিং হয় আর উইথ সামওয়ান, ঠিক আছে? তাহলে সারপ্রাইজড অ্যাট সামথিং উইথ সামবডি, অ্যাস্টনিশড অ্যাট সামথিং উইথ সামবডি, অ্যামেজড অ্যাট সামথিং উইথ সামবডি, মার্ভেলড অ্যাট সামথিং উইথ সামবডি, ওয়ান্ডার্ড অ্যাট সামথিং উইথ সামবডি। I am surprised at your behavior, কিন্তু I am surprised at you. I am amazed at his behavior. I am amazed at him. ঠিক আছে, তাহলে সেন্টেন্সে বুঝলেই ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু অ্যাটও হতে পারে, উইথও হতে পারে, বাট অ্যাট হবে সামথিং এর ক্ষেত্রে, উইথ হবে সামওয়ান এর ক্ষেত্রে। নিশ্চিত কিছু বোঝালে অফ হয়, শিওর অফ, সার্টেইন অফ, এগুলো কি নিশ্চিত বুঝাচ্ছে। আই এম শিওর অফ হিজ সাকসেস, আই এম সার্টেইন অফ হিজ সাকসেস, তাহলে নিশ্চিত কিছু বোঝালে অফ। আচ্ছা, নিষ্পাপ বা দোষী বুঝালেও অফ হবে। নিষ্পাপ বা দোষী বা নিশ্চিত দুইটার ক্ষেত্রে কি হয়? অফ হয়। ইনোসেন্ট অফ, গিলটি অফ, উই আর গিলটি অফ হিজ অ্যাক্ট, উই আর ইনোসেন্ট অফ দিস অ্যাক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে রুল নাম্বার 13। রুল 14 কি? সন্তুষ্ট। এটা কিন্তু আমরা পারি, এটা কিন্তু আসেও, তাই না? সন্তুষ্ট বা অসন্তুষ্ট বুঝালে উইথ বসে। কন্টেন্ট উইথ, ডিসকন্টেন্ট উইথ, স্যাটিসফাইড উইথ, ডিসস্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ, ডিসপ্লিজড উইথ। ঠিক আছে, এগুলো কি হলো? সন্তুষ্ট বা অসন্তুষ্ট বোঝাচ্ছে। তাহলে হি ইজ স্যাটিসফাইড উইথ হিজ রেজাল্ট, সন্তুষ্ট বা অসন্তুষ্ট, উইথ বসবে। এখন সন্তুষ্ট কি? কোনো একটা জিনিসের উপরেই, মানে কিছু একটার উপর তো সে সন্তুষ্ট হচ্ছে, তাহলে কি উইথ বসবে, বুঝেই যাচ্ছে, তাই না? পূর্ণ বা ভরপুর আছে বা পুরে আছে, ঠিক আছে, পুরো ভর্তি বা ভরপুর বা পূর্ণ, এই টাইপের ওয়ার্ড বুঝালে উইথ হবে। বিসেড উইথ, ইনফেস্টেড উইথ, এটাও কিন্তু আসে, ইনফেস্টেড উইথ, সোয়াম্পড উইথ, থিম উইথ। ঠিক আছে, এইগুলো কি? এগুলোর সাথে কি বসবে? উইথ বসবে। দ্যাট হাউস ইজ ইনফেস্টেড উইথ স্নেকস, মানে স্নেক দিয়ে পূর্ণ। ইনফেস্টেড উইথ, সোয়াম্পড উইথ, টিম উইথ, বিসেট উইথ, এগুলো। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট, বিরত থাকা বা রাখা বুঝালে ফ্রম। দেখো কতগুলা হয়ে যায় এই একটা রুলের ক্ষেত্রে। বিরত থাকা বা রাখা বোঝালে কি হবে? ফ্রম হবে। প্রহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, অনেক সময় আমরা কি দিয়ে দিই? প্রিভেন্ট অফ দিয়ে দিই, প্রিভেন্ট কিন্তু ফ্রম। প্রোটেক্ট ফ্রম, প্রিজার্ভ ফ্রম, এসকেপ ফ্রম, ডিবার ফ্রম, রিফ্রেইন ফ্রম, এটাও কিন্তু আসে। অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, স্মোকিং থেকে দূরে থাকো, এটাও। অ্যালুফ ফ্রম, অ্যালুফ অফ দিও না, অ্যালুফ ফ্রম যখন এটা বিরত রাখা বুঝাবে। কেন বিরত রাখা? কিছু কিছু একটা থেকে তো বিরত রাখতেছো, তাহলে ফ্রম সেটা থেকে বিরত রাখা, সো ফ্রম বসলো আর কি। রিস্ট্রেইন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, অ্যাবসেন্ট ইন দ্য মিটিং দিও না, মিটিং এ সে অ্যাবসেন্ট, নো, এটা একটা অ্যাবসেন্ট ফ্রম বসবে। কেন? মিটিং থেকে সে অ্যাবসেন্ট বা বিরত আছে। ডিসকারেজ ফ্রম, ডিসিস্ট ফ্রম, ডিটার ফ্রম, সবগুলোর অর্থই বিরত থাকা বা রাখা, যেটা বুঝাচ্ছে, যেটা থাকলে ফ্রম বসবে। এবং সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা বসায় তুমি দেখতে পারো প্রত্যেকটাই যায়। এবং বারবার বারবার পড়লে তোমার কি মুখস্থ হবে নাকি হবে না? তোমার হবে নাকি আমার হবে? যে বারবার পড়বে তারই তো হবে, তাই না? এবার আসি, নিষ্পন্ন বা বের হওয়া, মানে কোনো কিছু থেকে
মানে চেখে বা টেনে বের করে ফেলা, এই টাইপের জিনিস বোঝাতে, নিষ্পন্ন হওয়া বোঝাতে এটাতেও ফ্রম। যেমন ইনফার ফ্রম, ডিডিউস ফ্রম, কনক্লুড ফ্রম, ডিরাইভ ফ্রম, এটা তো মানে আমরা সবাই জানি ডিরাইভ ফ্রম। সো ডিরাইভ ফ্রম এর সাথে ডিরাইভ ফ্রম এর সাথে আরো তিনটা মনে রাখো, কনক্লুড ফ্রম, ডিডিউস ফ্রম, ইনফার ফ্রম। পেট্রোলিয়াম ইজ ডিরাইভড ফ্রম কোলটার, কোলটার থেকে পেট্রোলিয়াম পাওয়া যায়, তাহলে বের হয় বা নিষ্পন্ন হয় বা মানে ছেকে বের হয়, যেটাই বলি। আচ্ছা, আমরা কি পড়ছিলাম? দক্ষ পড়ছিলাম না? দক্ষর মধ্যে কি পড়ছিলাম? ইন বসে, আবার অ্যাটও বসে, গুড অ্যাট, ওয়েল অ্যাট। তাহলে গুডের জায়গায় যদি আমি ব্যাড বানাই দেই, অর্থাৎ অদক্ষ বুঝাই, তাহলে সেটার সাথে কি বসবে? ইন, অ্যাট বসবে। অদক্ষ বা কাঁচা বোঝাতে অ্যাট বসে। ব্যাড অ্যাট, ডাল অ্যাট, ক্লামজি অ্যাট। এছাড়াও ইন বসে ডেফিসিয়েন্ট ইনের বেলায়, যেমন ব্যাড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ইংলিশ, এরকম আর কি। তাহলে অদক্ষ বা কাঁচা বোঝাতে কি বসবে? অ্যাট বসবে। আবার ইনও বসতে পারে, যেমন ডেফিসিয়েন্ট ইন ইংলিশ। আচ্ছা, আমরা কি দেখছি? বাস করা বোঝাতে ইন বসছিল না? লিভ ইন, তাই না? বাস করাটাতে একটু খেয়াল করি। বাস করা বুঝালে ইন, লিভ ইন, ডুয়েল ইন, অ্যাভয়েড ইন, এগুলো প্রত্যেকটা কি বলছি? বাস করা। কিন্তু কারো উপর খেয়ে বেঁচে থাকা, মানে কারো উপর খেয়ে বেঁচে থাকা মানে খেয়ে জীবন ধারণ করা বুঝাতে অন বসে। লিভ অন, লিভ ইন কোথায় আর লিভ অন কোথায় পার্থক্য বুঝছি? তাহলে এবার যদি আমি বলি যে এই ছেলেটা মেয়ের তার বোনের টাকায় বেঁচে আছে, বা বোনের টাকায় খেয়ে বেঁচে আছে, ঠিক আছে? তাহলে দ্য বয় লিভস ড্যাশ হিজ সিস্টার্স ইনকাম, তাহলে এটার অ্যান্সার কি হবে? ইন হবে। সে কি বাস করতেছে? না, খেয়ে জীবন ধারণ করতেছে, তাহলে অন বসবে। ফিড অন, সার্ভাইভ অনও ঠিক সেরকমই। আচ্ছা, চালিয়ে যাওয়া বোঝাতেও অন হয়, ক্যারি অন। কিপ অন যেটা অ্যাকচুয়ালি কিপ আপই বোঝায়, সেটা কিপ আপ বলবো, কিপ অন খুবই রেয়ার, যদি আপ না থাকে সেক্ষেত্রেই অন, বাট কিপ আপই থাকে সাধারণত অপশনে। গো অন, ইউ শুড ক্যারি অন ইউর সাকসেস। উদাসীন বুঝালে টু হবে। উদাসীন, ওই যে বলি না, হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, মানে কি? সে তার ছেলের দোষের ব্যাপারে উদাসীন, তাই তো? তাহলে উদাসীন বলতে এরকম ব্লাইন্ড টু, ব্লাইন্ড অ্যাট কিন্তু না, ব্লাইন্ড অ্যাট কিন্তু আবার কি? চোখ আসলেই অন্ধ, কিন্তু ব্লাইন্ড টু মানে উদাসীন। তাহলে ব্লাইন্ড টু এর সাথে কি? ডেফ টু মানে উদাসীন, মানে কি? শুনতেছে না, মানে শুনেও না শোনার ভান টাইপের আর কি, গায়ে লাগাচ্ছে না। ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, এগুলোর মানেও উদাসীন। তদন্ত করা বুঝাতে ইনটু বসে, তদন্ত করা। আমরা জানি তদন্ত, লুক অ্যাট যেটা আমরা পড়ছি, দেখো এখানেই কিন্তু আমাদের পেয়ার গুলাও হয়ে যাচ্ছে, তাই না? লুক অ্যাট মানে কি? দেখা। আবার আরেকটা পাবো সামনে, এখন এটা পাচ্ছি কি? তদন্ত মানে লুক ইনটু, তাহলে লুক অ্যাট মানে কি? দেখা। লুক ইনটু মানে কি? তদন্ত করা। লুক ইনটু, ইনকোয়ার ইনটু, গো ইনটু, সার্চ ইনটু। দ্য পুলিশ লুকড ইনটু দ্য ম্যাটার, ওয়েন্ট ইনটু দ্য ম্যাটার, ইনকোয়ার্ড ইনটু দ্য ম্যাটার, সার্চড ইনটু দ্য ম্যাটার, তদন্ত করলো। প্রতিকার বা আরোগ্য অর্থে ফর, এটা আমরা পারি। দেয়ার ইজ নো কিওর ফর এইডস, দেয়ার ইজ নো রেমেডি ফর এইডস, কিওর ফর, রেমেডি ফর, এটা আমরা মোটামুটি পারি। এবার দেখো আরেকটা খোঁজা বুঝালেও ফর বসবে। দেখো লুক অ্যাট পেয়েছি দেখা, লুক ইনটু পেয়েছি তদন্ত করা। এবারে আমরা কি পেলাম? লুক ফর মানে কি? খোঁজা। লুক ফর, সার্চ ফর, হান্ট ফর, কোয়েস্ট ফর, সিক ফর, সেন্ড ফর, প্রত্যেকটার মানে কি? খোঁজা। তাহলে আই এম লুকিং ফর আ জব, সার্চিং ফর আ জব, হান্টিং ফর আ জব। হান্টিং ফর তো জব হয় না, হান্টিং ফর ধরো শিকার খুঁজতেছে, হান্টিং ফর আ টাইগার, কোয়েস্ট ফর, সিক ফর, সেন্ড ফর, এরকম। এবার আসি বাধা বা প্রতিবন্ধকতা। বাধা বা প্রতিবন্ধকতা বসাতে টু বসে। আমি বললাম আমার একটু উল্টা পাল্টা আছে, ফর দেল দেখলাম, আবার দেখো টুতে আসছি। টুই সবচেয়ে বেশি, একসাথে লিখে ফেলো এগুলা। বাধা বা প্রতিবন্ধকতা বোঝালে টু বসে। বার টু, ব্যারিয়ার টু, অবস্টেকল টু, হিন্ড্রেন্স টু, ইম্পেডিমেন্ট টু, প্রত্যেকটাই কিন্তু বাধা বা প্রতিবন্ধকতা, ঠিক আছে? করাপশন ইজ বার টু ডেভেলপমেন্ট, ব্যারিয়ার টু ডেভেলপমেন্ট, অবস্টেকল টু ডেভেলপমেন্ট, এরকম প্রত্যেকটার মানে কি? বাধা বা প্রতিবন্ধকতা। এবারে আসি নিকটে বা সংলগ্নে বোঝালে টু বসে। আগে আমাকে বলো নিকটে বা সংলগ্নে, এটা আমি আসলে আরেকটা রুল না করলেও পারতাম, এটা কিন্তু এই রুলটার ভিতরেই পড়ে যায়। কোনটা? দেখো লেগে থাকা বোঝাতে, লেগে থাকা বা সংলগ্নই তো বুঝালো না, অ্যাডহেয়ার টু, ক্লিং টু, স্টিক টু, ট্রু টু, ফার্ম টু, এগুলার মতনই আবার দেখো এটাও। তো তোমরা ইচ্ছা করলে এটা একটার মধ্যেও বসাইতে পারো।
অ্যাডজেসেন্ট টু, ক্লোজ টু, নিয়ার টু, কন্টিগুয়াস টু, ঠিক আছে, এটার মানে নিকটে বা সংলগ্ন। আমি আরেকটা রুল করে ফেলছি ভুলে, তোমরা ইচ্ছা করলে এগুলো একসাথেও এটা লিখতে পারো। তাহলে রুল একটা কমে গেল, ভালো না? তো বাট অর্থ তো সেমই বুঝাচ্ছে। দ্য মস্ক ইজ অ্যাডজেসেন্ট টু দ্য স্কুল, এবং প্রিপোজিশনও কিন্তু সেম। ওকে, এরপর আসি বিশ্বাস বোঝালে ইন, বিলিভ ইন, ফেইথ ইন, ট্রাস্ট ইন, কনফাইড ইন, প্রত্যেকটার মানে বিশ্বাস বোঝানো হচ্ছে। উই ডু নট বিলিভ ইন গোস্ট, ফেইথ ইন গোস্ট, বা ট্রাস্ট ইন গোস্ট, কনফাইড ইন গোস্ট, এগুলো। সতর্ক সচেতন বোঝাতে অফ, বিওয়্যার অফ, অ্যাওয়্যার অফ, কনসিয়াস অফ, এগুলো আমরা এমনিই পারি। তো আমি একটা যখন জানি, অ্যাওয়্যার অফ তো আমি জীবনে ভুলবো না, তাহলে বিওয়্যার অফ আর সাথে কনসিয়াস অফ মনে রাখলাম, সমস্যা কি? এবার আসি লালায়িত হওয়া বুঝালে কিন্তু আফটার, খেয়াল করো, লালায়িত বুঝাচ্ছি, লালায়িত মানে কি? লোভী আর কি, যে লালায়িত হচ্ছে, সে হ্যাঙ্কার আফটার, রান আফটার, অ্যাসপায়ার আফটার, ক্রেভ আফটার, উই শুড নট হ্যাঙ্কার আফটার মানি, ঠিক আছে। প্রত্যাশা বা আকাঙ্ক্ষা বুঝালে ফর, হোপ ফর, ডিজায়ার ফর, ক্রেভ ফর, খেয়াল করো, ক্রেভ আফটার, দেখো দুইটা পেয়ারও কিন্তু হয়ে গেল। ক্রেভ আফটার মানে কি? লালায়িত হওয়া বুঝাচ্ছে। আর ক্রেভ ফর মানে কি? প্রত্যাশা বা আকাঙ্ক্ষা, ক্রেভ ফর। লং ফর, উইশ ফর, ইয়ার্ন ফর, অ্যাম্বিশন ফর, জিল ফর, জিল ফরও তো আসে না? তাহলে প্রত্যেকটার মানে কি? আশা বা প্রত্যাশা। এছাড়া আবার অ্যাসপায়ার আফটার যেমন লালায়িত, অ্যাসপায়ার টু মানেও কি? প্রত্যাশা বা আকাঙ্ক্ষা করা, এক্ষেত্রে খালি টু হবে। আই হোপ ফর দ্য বেস্ট, আই ডিজায়ার ফর দ্য বেস্ট, আই ক্রেভ ফর বেস্ট, আই লং ফর বেস্ট, আই উইশ ফর বেস্ট, আই ইয়ার্ন ফর বেস্ট, আই অ্যাম্বিশন ফর বেস্ট, আই জিল ফর বেস্ট। বাস, এটা পড়লে কয়টা হইল? 2, 4, 6, 8, 9টা, 9টা হয়ে গেল, দেখছো? এবারে আসি, লাস্ট আর 4টা আছে। কর্তৃত্ব, নিয়ন্ত্রণ, আধিপত্য বুঝালে ওভার সামবাডি, অন সামথিং, খেয়াল করো, ওভার হবে সামবাডির ক্ষেত্রে, আর অন হবে সামথিং এর ক্ষেত্রে, মানে কোন একটা সারফেস বা সামথিং বলি না, সেটার উপরে অন যেমন বসে, ঠিক তেমনই এখানেও সামথিং এর সাথে অন বসবে। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ সান অন দ্য ম্যাটার, বিষয়টার ওপরে তার ছেলের ওপর তার কোনো কন্ট্রোল নাই, দুইটাই ওপর ওপর মনে হচ্ছে, বাট একটা হবে কন্ট্রোল ওভার সামবাডি অন সামথিং, অথরিটি ওভার সামবাডি অন সামথিং, ইনফ্লুয়েন্স ওভার সামবাডি অন সামথিং। ঠিক নির্ভর করা বসতেও অন, ডিপেন্ড অন বা আপন দুইটাই হতে পারে, অ্যাক্ট অন, কাউন্ট অন, রিলাই অন, ব্যাংক অন, হ্যাং অন, হিঞ্জ অন, প্রত্যেকটার মানেই নির্ভর করা। মনোযোগী যেটা, সেটা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাটেন্টিভ টু, এটা একটু ব্যতিক্রম আর কি, জন্য এই দুইটা রুলই একটু ব্যতিক্রম ভাবে মনে রাখা। অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ হতে পারে, অথবা বি মাইন্ডফুল অফ, মাইন্ডফুল অফ আর অ্যাটেন্টিভ টু, এটা একটু মনে রাখতে হবে, কিছু করার নাই। তো এভাবে মনে রাখতে পারো, অ্যাটেন্টিভে দেখো অনেকগুলা টি, তাহলে এখানে টু বসবে, আর মাইন্ডফুলে এফ আছে, সো অফ বসবে। ওকে, তারপরে আসি প্রিপোজিশন সহ এবং প্রিপোজিশন ছাড়া মিনিং, খেয়াল করি। ইনস্পাইট অফ এর মিনিং অফ আছে প্রিপোজিশন সহ, বাট উইদাউট প্রিপোজিশন বসলে এটা ডেসপাইটও সেম মিনিং, অর্থাৎ সত্ত্বেও। ইনস্পাইট অফ হিজ ইলনেস, ডেসপাইট হিজ ইলনেস, দুইটাই কিন্তু সেম। এনকোয়ার বা ইনকোয়ার ইনটু, যেটা আমরা পড়ছি, ইনকোয়ার ইনটু মানে তদন্ত করা বা অনুসন্ধান করা, ইনভেস্টিগেট সেটাও কিন্তু সেম অর্থ, মানে inquire into the matter বা into the case, the police inquired into the case, the police investigated the case, একই কথা। এটা কেন পড়ানো? এটা কিন্তু আসে, ওয়েট ফর আ ওয়েট, এটাই আমাদের আসছে, আমাদের কোন সালের প্রশ্নে যেন আসছিল এটা, কি আই ওয়েট ফর ইউর ডিসিশন, মেডিকেল 2014-15 আসছিল, ঠিক আছে। আই ওয়েট ফর ইউর ডিসিশন, আই ওয়েট ইউর ডিসিশন, আই ওয়েট ইউর ডিসিশন, আই ওয়েট টু ইউর ডিসিশন। তো আমরা জানি কি ওয়েট, অপেক্ষা করা, কোথায় পাইছিলাম অপেক্ষা করা? অপেক্ষা করা মানে কি? অপেক্ষা করা মানে হচ্ছে ওয়েট ফর, তাই তো, ওয়েট ফর। আর এখানে হচ্ছে এই যে প্রত্যাশার মধ্যেও বলতে পারো যে প্রত্যাশা মানেও তো অপেক্ষা করাই, এখানে তোমরা ওয়েট লাগাই দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ওয়েট ফর লাগাই দেই, পরে আমি ভুলে যাব। আই ওয়েট ফর ইয়োর ডিসিশন, ঠিক আছে। বাট আবার এখানে আমি কি দিলাম? আই অ্যাওয়েট ইয়োর ডিসিশন, মেডিকেল 2014-15 কিন্তু এটা আসছে। ঠিক তেমনই দেখো, কনসিস্ট অফ আর কম্প্রাইজ মানে গঠন করা। দ্য টিম কনসিস্টস অফ 5 মেম্বার্স, দ্য ফ্যামিলি কনসিস্টস অফ 5 মেম্বার্স, বাট দ্য ফ্যামিলি কম্প্রাইজেস 5 মেম্বার্স। তাহলে অপশনে যদি অফ না থাকে,
বা কম্প্রাইজেস অফ দিয়া দিলা, অফও আছে অপশনে আর কম্প্রাইজেস খালিও আছে, লাফায় লাফায় অফ দিয়া দিলা, ভুল কিন্তু, ঠিক আছে। রুলগুলো আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আমি একবার ছটফট যাব। যোগ্য অযোগ্য বোঝাতে ফর বসবে, ফিট আনফিট। উপকারী লাভজনক যেমন টু, তেমনি অপকারী হার্মফুল টু, ইনজুরিয়াস টু, সেটাও কি টু। আত্মসমর্পণ করা বোঝাতে টু, আত্মসমর্পণ সারেন্ডার টু। কম্পারেটিভ ওয়ার্ডস আই ও আর লাস্টে আছে, সেটা লাস্টেও টু। যুক্ত থাকা বা সংলগ্ন থাকা, ইভেন নিকটে থাকা, যেটা আমরা আরেকটা রুলে দেখছি নিকটে থাকা, সেগুলো বোঝাতেও কি হবে টু বসবে। দক্ষ বোঝাতে ইন বসবে, আবার অ্যাটও বসতে পারে, আবার অদক্ষ এগুলো একসাথে লিখলে ভালো হইতো আসলে। অদক্ষ বোঝাতে আবার কি হয় অ্যাট বসে কিন্তু। আবার দেখো বাস করা বলতে ইন, কিন্তু কারো ওপর খেয়ে জীবন ধারণ করা বা কারো উপর নির্ভর করে জীবন ধারণ করা, সেটাকে কি বলবো অন, ঠিক আছে। লিভ অন, ফিড অন, ওইরকম। হাসা বোঝাতেও যেমন অ্যাট, দেখা বোঝাতেও অ্যাট। বিস্মিত বা অবাক, অ্যাট সামথিং উইথ সামওয়ান। নিশ্চিত অফ, আবার দোষী বা নিশ্চিত অফ, নিষ্পাপ বা দোষীও অফ। সন্তুষ্ট থাকলাম, কারো ওপর সন্তুষ্ট থাকলাম, সো উইথ, ঠিক আছে। বা পূর্ণ থাকলাম, সেটার মানেও কি উইথ। বিরত থাকা, বিরত থাকা মানে কি ফ্রম বসবে, এটা বলে ফেলছি। ক্যারি অন, চালায় যাওয়া। তদন্ত করা, তদন্ত করার ক্ষেত্রে ইনটু, গভীরভাবে একটা জিনিস। ইনটু মানে কি, নর্মালি ইনটুর অর্থ হচ্ছে কি কোনো কিছু একটা বাহির থেকে ভিতরে গেল, তাহলে আমি এতই ভালোভাবে লক্ষ্য করতেছি যে বাহির থেকে ভিতর পর্যন্ত সবকিছু খেয়াল করতেছি, তো তদন্ততে ইনটু বসবে, ঠিক আছে। উদাসীন টু। প্রতিকার বা আরোগ্য ফর। খোঁজা বোঝাতে ফর বসে, খোঁজা বুঝলেও ফর, তারপরে অপেক্ষা বুঝলে বা প্রত্যাশা বুঝলেও ফর, তাই না। আর হ্যাঙ্কার আফটার মানি। কর্তৃত্ব, ওভার, কর্তৃত্ব আধিপত্য, এগুলো ওভার সামবাডি অন সামথিং, খেয়াল অ্যাট বা উইথ না কিন্তু, ওভার সামবাডি অন সামথিং। নির্ভর করা বললে অন। আর লাস্টে দুইটা জিনিস এমনি বললাম যেগুলো মনোযোগী অর্থ বুঝাইছে, অ্যাটেন্টিভ টু আর মাইন্ডফুল অফ। এবং এই জিনিসটা খেয়াল করো, এটা মানে হচ্ছে ইনস্পাইট অফ এর অর্থ যেটা, ডেসপাইট এর অর্থ সেটা, কিন্তু ডেসপাইট অফ হবে না কিন্তু, ইনভেস্টিগেট ইনটু হবে না কিন্তু, আই ইনকোয়ার ইনটু এটাও কিন্তু কোন এক সালে আসছে, দেখে বলি। আমি তোমাকে আজকে যেভাবে পড়াইলাম এভাবে পড়াইলে তোমার এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনেও আসে, কোথাও তুমি আটকাবা না ইনশাআল্লাহ। আশা করি কোথাও আটকাবা না, জাস্ট একটু পড়ো আর কি। আচ্ছা, কনসিস্ট অফ, কম্প্রাইজ অফ হবে না, ওয়েট ফর হয় না কিন্তু, ওয়েট ফর কিন্তু ওয়েট শুধু, তাহলে এগুলার অর্থ সেম গেল। এখন আমি এখানে 32টা ইয়া দিয়েছি, প্রিপোজিশন দিয়েছি, মানে 32টা টাইপ দিয়েছি, যেটা আমি পড়ালাম ওইটার উপর বেস করে, ঠিক আছে। 32টা প্র্যাকটিসের জন্য দিয়েছি। এখন তোমরা এটা একটু দেখো, এটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং যা পড়ছি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আমি কয়েকটা দেখাই, হ্যাঁ। এক্সপার্ট ড্যাশ ম্যাথমেটিক্স, মনে পড়ছে কিছু? গুড অ্যাট, গুড অ্যাট, ওয়েল অ্যাট, কুইক অ্যাট, এক্সপার্ট অ্যাট। দক্ষ, দক্ষ হলে ইন হবে অথবা অ্যাট হবে, অ্যাটের যে 5টা ছিল এর মধ্যে এক্সপার্ট ছিল না, তাহলে এক্সপার্ট অ্যাট ম্যাথমেটিক্স, ক্লিয়ার হয়ে গেল না। হি ইজ অ্যাডেপ্ট, এগুলা কিন্তু আমার কোয়েশ্চেন বানানো না, এগুলা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেলের প্রশ্ন কিন্তু এই 32টা, কিন্তু এই 32টা প্রশ্ন তুমি পারবা ওই 34টা রুল পড়ে, এবং আরো অনেক পাবা। আপু আনকমন গুলা কিভাবে পড়বো? লাবিব, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর আরেকটা ক্লাস হবে, সেখানে আমি পেয়ার গুলা পড়াই দিব, এবং পেয়ারের সাথে ধরো দুই একটা আনকমনও বলে দিব, যেগুলো আমি ধরো একই টাইপের অর্থ বুঝাচ্ছে এরকম বোঝালে আমি আনকমনও ওখানে ঢুকাই দিব, কোনো সমস্যা নাই। আর পেয়ার পড়াইলে মোটামুটি তোমার 90 to 95% শেষ হয়ে যাবে, তো বাকি 5% একটু কষ্ট করে নিজে পড়ে নিবা আর কি করবা। আপু আর পারতেছি না, মানে তারপরে যদি আমি যদি দেখি ক্লাসটাতে যদি আমি পারি, তাহলে আমি আনকমন গুলো আলাদা একটা জায়গায় লিখে ওভাবে তোমাদের সাইড বানে রেডি করে দিব, বাট এভাবে সম্ভব না, কারণ আনকমন দেখা যায় প্রচুর আছে, বুঝছো। না থাকলেও দেখা যায় যে মানে শুধু আনকমন খুঁজে খুঁজে বের করাটা টাফ, বাট একসাথে পড়লে তোমার সহজ হবে। ওকে, অ্যাডেপ্ট কি হবে? অ্যাডেপ্ট ইন, দক্ষ না, অ্যাডেপ্ট ইন মিউজিক, সে মিউজিকে দক্ষ, তাহলে অ্যাডেপ্ট ইন পড়েছিলাম কিন্তু, স্কিলড ইন, অ্যাডেপ্ট ইন পড়ছিলাম।
মনে পড়ে, মনে পড়াই দেই একটু না। এই যে দেখো, ওয়ের ইজ দক্ষ, এই যে দক্ষ, এই যে অ্যাডেপ্ট ইন, পাইলাম অ্যাডেপ্টিন। অ্যাডেপ্টিন মানে কি? দক্ষ বুঝাচ্ছি। গেল। তারপরে কুইক অ্যাট ফিগার্স, কুইক অ্যাট, এই যে গুড অ্যাট, এক্সপার্ট অ্যাট, কুইক অ্যাট, ওইরকম অ্যাট। হি ইজ নট ব্যাড অ্যাট টেনিস, ডেফিশিয়েন্ট ইন ইংলিশ, এখানে ইন অলরেডি দেওয়াই আছে, ইন, সো ইনটাই হবে আর কি, ইন ইংলিশ। হি অ্যাবাইডস, দেখো বাস করা মানে কি? অ্যাবাইড ইন, ডুয়েল ইন, লিভ ইন, অ্যাবাইড ইন, তাহলে এখানে ইন হবে। হি অ্যাবাইডস ইন রংপুর, কিন্তু আমি বললাম কি মেনে চলা বুঝাইতে কিন্তু বাই বসে, তাহলে হি অ্যাবাইডস বাই হিজ প্যারেন্টস, ঠিক আছে? হি অ্যাবাইডস বাই হিজ প্যারেন্টস। উই লিভ, এ দেখো এটাও পারবা। দ্য কাউ লিভস ইন গ্রাস হবে, বাস করে ঘাসে না, ঘাসের উপর ঘাস খেয়ে বেঁচে থাকে। বা হি লিভস ড্যাশ হার সিস্টার্স মানি, সিস্টার্স মানি বাস করে না, সিস্টার্স মানি খেয়ে সে বাস করে, মানে সে বেঁচে থাকে, তাহলে এখানে কি হবে? অন হবে। হি লিভস অন, দ্য কাউ লিভস অন গ্রাস। ধানমন্ডি ছোট, ঢাকা বড়, তাহলে অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, সহজ কথা। হি লিভস বাই অনেস্ট মিনস, ঠিক আছে? হি লিভস বাই অনেস্ট মিনস, এটা কিন্তু বাস করা বুঝাচ্ছে না, অথবা কারো উপর খেয়ে বেঁচে থাকাও বুঝাচ্ছে না, এটা হবে বাই। ব্রাদার ইটস আ গুড জব, কিপ ইট আপ হবে, তাই না? ক্যালাস, আমরা কি পড়ছি? উদাসীন, খেয়াল করে দেখো, ব্লাইন্ড টু, ডেফ টু, উদাসীন টু, তাই না? সো ক্যালাস টু, উদাসীন টু, এভাবে মুখস্থ করবা। দক্ষ ইন, উদাসীন টু, এরকম। তো ক্যালাস টু। মর্নিং ওয়াক ইজ কন্ডিউসিভ, টু হবে না ফর হবে? ফর বসাই দিবা স্বাস্থ্যের জন্য হিসাব চিন্তা করে? নো, কন্ডিউসিভ, উপকারী, উপকারী টু বসে না, উপকারী অপকারী দুইটাই টু, তাহলে ইনজুরিয়াস টু হেলথ, কন্ডিউসিভ টু হেলথ। অ্যাস্টনিশড ড্যাশ হিজ কন্ডাক্ট, অ্যাস্টনিশড বা আমেজড এটার সাথে অ্যাট সামথিং আর উইথ সামবাডি, তাহলে হিজ কন্ডাক্ট কি? কোনো কাজ, তাই না? সামথিং হইলো, তাহলে এটা অ্যাট হবে। অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, ফ্রম স্মোকিং। দেয়ার ইজ নো রেমেডি ফর, কিওর ফর বা রেমেডি ফর বসবে। প্রত্যেকটা হইলো ক্লিয়ার? এগুলা কিন্তু সবই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বা অন্যান্য মানে ভার্সিটির প্রশ্ন। সো এগুলা পারা মানে কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক আছে? এবারে আরো খেয়াল করি, আমরা মনোযোগী ক্ষেত্রে দুইটা পড়েছি, অ্যাটেন্টিভ টু আর মাইন্ডফুল অফ, তাহলে মাইন্ডফুল অফ ইউর স্টাডিজ। ক্লিয়ার? দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, তদন্ত করছে। ওভার দিবা, ফর দিবা? ফর খুঁজতেছে না, অ্যাট, লুকিং অ্যাট, তাকায় আছে কেসের দিকে। নো, ইনটু। আই এম লুকিং ফর আ জব, ফর হবে কেন? খোঁজা, এখানে কিন্তু জব সে খুঁজতেছে। করাপশন ইজ অ্যান অবস্টেকেল, অবস্টেকেল বার টু, মনে আছে? বার টু ডেভেলপমেন্ট, অবস্টেকেল টু ডেভেলপমেন্ট, তাহলে বাধা বুঝাতেও টু বসে। হি ইজ নট কোয়ালিফাইড ফর দ্য পোস্ট, ওই যে যোগ্য না, যোগ্য অযোগ্য ওইটা। ক্লিং টু, এটা কোথায় পাইছি? এটা পাইছি লেগে থাকা বুঝাতে, মনে আছে? অ্যাডহেয়ার টু, ক্লিং টু, স্টিক টু। আমি তোমাদেরকে প্রত্যেকটাই দেখায় দেখায় দিতাম, বাট একটু পরে তো তোমরা বলবা আপু শেষ করিন, এই জন্য প্রত্যেকটা দেখাচ্ছি না। ডাই অফ, ফ্রম, অ্যাবাউট এর মধ্যে ডিফারেন্স কি? ওই যে এটা পেয়ার করে পড়াবো, ডাই এর প্রত্যেকটা পেয়ার করে পড়াবো, ঠিক আছে? এগুলো পেয়ার করে পড়াবো, এরকম অনেকগুলো আছে। অ্যাংরি আছে, অ্যাংরি অ্যাট আছে, অ্যাবাউট আছে, তারপরে সারপ্রাইজড তো মোটামুটি আজকে দেখাই দিলাম, এরকম অনেকগুলো আছে। ওগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, বললাম না আরো 100-150 তো পড়তে হবে। এগুলাই শেষ না, তোমরা কেন মনে করতেছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ? এই আজকে আরেকটা কিন্তু ক্লাস আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, চিন্তা করো না, ওইটা অবশ্য ছোট। আচ্ছা এটা দেখো, ওয়াই ডিড ইউ স্টেয়ার অ্যাট, তাকায় থাকাও, ওয়ার স্টেয়ার অ্যাট মাই ফেস। শি বিলিভস ইন, বিশ্বাস করা বসলে ইন বসবে, বিলিভস ইন গোস্ট। উই শুড বি অ্যাওয়্যার অফ করোনা ভাইরাস, অ্যাওয়্যার অফ, বিওয়্যার অফ, কনসিয়াস অফ, তাই না? সতর্ক বুঝাইতে। লালাই তো বুঝাইতে আফটার হয়, উই শুড নট হ্যাঙ্কার আফটার মানি। তারপর আই লং ফর, প্রত্যাশা করা বা আকাঙ্ক্ষা করা, আই লং ফর আ ভিজিট টু মাক্কা। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার সামবাডি অন সামথিং, তাহলে ওভার হিজ সন হবে নাকি অন হিজ সন হবে? সন কি একটা সামবাডি না, তাহলে ওভার হিজ সন হবে। আমি বারবার সন বলতেছি কেন, সান, সরি। উই শুড বি কন্টেন্ট ড্যাশ হোয়াট উই হ্যাভ, কন্টেন্ট মানে কি? কন্টেন্ট উইথ হোয়াট উই হ্যাভ হবে, ঠিক আছে? স্যাটিসফাইড উইথ, ডিসস্যাটিসফাইড উইথ, কন্টেন্ট উইথ, এগুলো মানে কি? সন্তুষ্ট থাকা বোঝাচ্ছে। ডিপেন্ডস আপন বা অন মাই অপিনিয়ন, অন আছে, অন বসাই দিব। আল্লাহর রহমতে প্রায় আমরা 300টার মতন
প্রিপোজিশন আজকে মুখস্থ করে ফেললাম। কয়টার মতন প্রিপোজিশন? অ্যাপ্রোপ্রিয়েটের কথা বলতেছি, নর্মাল প্রিপোজিশন কিন্তু সব শেষ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আজকে 300টার মতো মুখস্থ করলাম। আমি একটু ঝটপট সামারি একটা দিয়ে দেই। প্রিপোজিশন পড়লাম আজকে। কমন পজিশন, এটা একটু খেয়াল করবা, নাউনের আগে বসে কোন কোনগুলার আগে বসবে না এবং অবজেক্ট থাকবে, খেয়াল করো। প্রিপোজিশন অফ টাইম আছে, যেটা ওয়েন, কখন বা কবের প্রশ্নের উত্তরে পাওয়া যাবে। প্রিপোজিশন অফ প্লেস এন্ড ডিরেকশন আছে, যেটা কোথায়, কোন দিকে প্রশ্নের উত্তরে পাওয়া যাবে। প্রিপোজিশন অফ এজেন্টস অর থিংস আছে, কে, কি, কার, মানে যা আর প্রশ্ন আছে সেগুলার প্রশ্নের উত্তরে কোনো প্রিপোজিশন বসলে সেটাই আমরা প্রিপোজিশন অফ এজেন্টস বা থিংস বলবো। দুইটা কথা বললাম, একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা প্রিপোজিশন দিয়ে শুরু, অর্থাৎ প্রিপোজিশন প্রথমে থাকবে এবং একটা ফ্রেজ বসবে, অবজেক্ট থাকবে, অবজেক্টের সাথে একটা মডিফায়ার থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে যদি which one প্রশ্নের উত্তর পাই, which one প্রশ্নের উত্তর পাই। আর অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে যদি how, when, where এগুলার প্রশ্নের উত্তর পাই। প্রিপোজিশন সার্কেলে আমরা 33টা প্রিপোজিশন পড়েছি। অন উপরে থাকলে অন টু, কোনো একটা মুভিং সাবজেক্ট কোনো একটা সারফেসের উপরে আসলে, অ্যাবভ স্থির, আর ওভার গতিশীল, থ্রু, অ্যাক্রস, অ্যালং কোনো কিছু ভেদ করে চলে গেলে, নিচে, আন্ডার, বিলো, আন্ডারনিথ, বিনিথ। টুয়ার্ডস মানে দিকে, অ্যাওয়ে ফ্রম মানে বিপরীত দিকে, টু মানে পৌঁছে গেল, আর ফ্রম মানে সেখান থেকে বের হয়ে গেল, এরকম বোঝাচ্ছে। ভিতরে আছে ইন, উইদিন, ইনসাইড, ইনসাইড অফ, অ্যাট। আর ইনটু আর আউট অফ, বাইরে থেকে ভিতরে ইনটু, ভিতর থেকে বাইরে আউট অফ। বিসাইড পাশে কিন্তু ডিরেক্টলি পাশে, আর বাই হচ্ছে পাশে কিন্তু ডিরেক্টলি না। আপ উপরে, ডাউন নিচে, বিহাইন্ড পিছনে, ইনফ্রন্ট অফ সামনে। বিটুইন দুইজনের ক্ষেত্রে, এমন তিনজনের ক্ষেত্রে। জাস্ট কানে লাগাই শুনা যাও কি বলতেছি। নিয়ার মানে আবার এমন ভাবে শুইনো না যে কিছুই শুনতেছো না। নিয়ার মানে কাছে ইনডাইরেক্টলি, আর ফার মানে অনেক বড় ডিস্টেন্সে, দূরে, আর অ্যারাউন্ড মানে পুরাটা ঘুরে। আচ্ছা, কিছু এক্সেপশনাল প্রিপোজিশন আছে, এটা আমি কেন বললাম সেটা তো তোমরা জানোই, কারণ এরকম অনেক অনেক আসে যেগুলো কনফিউজিং, এবং অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ পড়ানোর সময় তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো এটা কেন প্রিপোজিশন হইলো না। আজকে আর জিজ্ঞাসা করা লাগবে না আশা করি। প্রিপোজিশনের পরে জিরান্ড বসে, প্রিপোজিশন টু থাকলে তার সাথে ইনফিনিটিভ যোগ হয়, সেটা হয়ে যাবে কনজাংশন। কিন্তু যদি কোনো উইথ আ ভিউ টু মানে কোনো একটা ফ্রেজ থাকে, তাহলে তার সাথে টু বসলেও, ফ্রেজটার সাথে টু বসলেও ভার্বের সাথে আইএনজি হতে পারে, এবং সেটা হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন আর নাউন ফ্রেজ দুইটাকে যোগ করে দিলে একসাথে বলবো সেটাকে অ্যাডভার্ব। আর প্রিপোজিশন যদি লাস্টে থাকে, সেটার সাথে ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক এরকম কিছু সাইন আছে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ তো আমরা বুঝবোই, সেটার পাশে কি থাকবে, একটা নাউন থাকবে। ইন, অন, অ্যাট লোকেশন অনুযায়ী, ইন বড় জায়গার জন্য, অন মাঝারি, অ্যাট একদম ছোট জায়গার জন্য। ইন ক্ষেত্রে হচ্ছে গিয়ে বছর, মাস বা সপ্তাহ, কয় সপ্তাহ এরকম বোঝাতে। অন হচ্ছে গিয়ে ডেজ এবং ডেট, ডেজ, ডেট, উইকেন্ড। আর অ্যাট হচ্ছে সময়, ঘন্টা, এগুলো। আর হচ্ছে অ্যাড্রেসও বোঝাতে অ্যাট। বাই আর উইথ এর ব্যবহার সেটাও জানি, কোন একটা ইনস্ট্রুমেন্ট হলে উইথ, আর এমনি হলে বাই, ঠিক আছে। এবারে আসি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি অনেকবার বলছি, হার আপাতত বলতেছি না, জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি এই 34টা। যোগ্য, অযোগ্য, ফর, লাভজনক বলতেও টু, অপকারী মানে উপকারী বলতেও টু, অপকারীও বলতেও টু, আত্মসমর্পণ বলতেও টু, কম্পারেটিভ ওয়ার্ডস যেগুলো সেটার সাথেও টু বসবে, এগুলো কিন্তু দ্যান লাগাই দিও না আবার, ঠিক আছে। লেগে থাকা বলতে টু, সংলগ্ন বলতেও টু, দক্ষ বলতে ইন অথবা অ্যাট, আর অদক্ষ বলতেও অ্যাট আছে, ইনও আছে। বাস করা যেমন ইন, আবার কারো উপর বেঁচে খেয়ে জীবন ধারণ করা সেটা অন। হাসা বলতে অ্যাট, দেখা বলতে অ্যাট, দেখা বলতেও অ্যাট। বিস্মিত বা অবাক বলতে অ্যাট সামথিং উইথ সামবাডি। নিশ্চিত অফ, নিষ্পাপ বা দোষীও অফ। সন্তুষ্ট বুঝাতে উইথ, পূর্ণ বুঝাতেও উইথ। বিরত থাকা বলতে ফ্রম, ঠিক আছে। নিষ্পন্ন বা বের হওয়া বুঝাতেও ফ্রম। অদক্ষ তো বলেই ফেললাম, এটা বলে ফেললাম, চালিয়ে যাওয়া অন। উদাসীন টু, তদন্ত করলাম ইন টু, ভিতরে ঢুকতে হবে তো না। আরোগ্য বা প্রতিকার ফর, খোঁজা অর্থেও ফর। বাধা বা প্রতিবন্ধকতা টু, সংলগ্ন এটা তো বলে ফেলছি। বিশ্বাস করা ইন, সতর্ক অফ। লালায়িত হওয়া আফটার, আর প্রত্যাশা বা আকাঙ্ক্ষা করা ফর। কর্তৃত্ব ওভার সামথিং অন, ওভার সামবাডি অন সামথিং, দেখো আমি ভুল বলতেছি খেয়াল করো কিন্তু, ওভার সামবাডি অন সামথিং। আর নির্ভর করা বুঝালেও অন বসবে। মনোযোগের ক্ষেত্রে দুইটা জিনিস, দুইটা ডিফারেন্ট প্রিপোজিশন। অ্যাটেন্টিভ টি অনেকগুলো আছে, সো এটার সাথে টু। মাইন্ডফুল এফ আছে, সো এটার সাথে অফ।
আর এছাড়াও কিছু আছে প্রিপোজিশন সহ যেমন অর্থ প্রকাশ করবে, এগুলা ছাড়াও সেম অর্থই প্রকাশ করছে। আর উদাহরণগুলো শেষ। আর আজকের মতো সকলকে ধন্যবাদ ভিডিও পুরো দেখার জন্য। এবং তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে এবং তোমরা যদি এই ভিডিওর মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু হলেও বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভয় পায়, যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে আতঙ্ক মনে করে। কারণ প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে এবং আমাদের ইংরেজির জন্য দৈনন্দিন জীবনে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রয়োজন হয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক দিবে ভিডিওতে। আমাদের টার্গেট হচ্ছে এই ভিডিওতে 1000 লাইক, এবং কমেন্টে জানাবে যে ভিডিও তোমাদের কেমন লেগেছে, অ্যাপ্রিসিয়েশন করবে। আর আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইংরেজি জিকে কোর্সের ভিডিও। সো তুমি যদি আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইংরেজি জিকে কোর্স বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোর্স করতে চাও, তাহলে নিচে কমেন্টে দেখো, ডিসক্রিপশনে দেওয়া আছে কীভাবে তুমি আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারবে। তো থ্যাংক ইউ অল।